Uh, so you all know that this is our fifth free life class of this course, and in this class I'm going to talk about practical use of passive voice, as well as I will also show you another conversation today. প্রথমত আমরা প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব এবং এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমি আপনাদের শেখাবো। অর্থাৎ আমাদের যে গ্রামেটিক্যাল ব্যবহার থাকে প্যাসিভ ভয়েস, আমরা যারা প্যাসিভ ভয়েস শিখি, যেমন আমরা এই ধরনের যে রুলস বা স্ট্রাকচার গুলো ইউজ করে থাকি, যে প্যাসিভে টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, বাই মি বাই হিম এগুলো বসে। এই সমস্ত ধারণা থেকে বের হয়ে এসে ডিরেক্টলি যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে কিভাবে করতে হয়, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ডিরেক্টলি যে প্যাসিভের ব্যবহারটা সেইটা কিভাবে করতে হয় আমি আপনাদের সেটা আগে শিখাবো। এরপরে আমরা কনভারসেশন, আমি গত ক্লাসে যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আমি একটা বাংলা কনভারসেশনকে কিভাবে সঠিক টেন্স ধরে, কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোকে মেনটেন করে ইংলিশে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা একটা ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেখবো। অর্থাৎ ইংলিশে একটা কনভারসেশন যখন করা হয়, একজন মানুষের সঙ্গে যখন আরেকজন মানুষ কথা বলে বা কনভারসেশন করে, সেই কনভারসেশনের ভিতরে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলোর ব্যবহার হয়, কোন ধরনের টাইমিং গুলো সেখানে হয়ে থাকে, কোন টেন্সের সেখানে ব্যবহার হয়, এগুলো যদি জানা যায়, অর্থাৎ প্যাসেজ যদি ভালোভাবে পড়া যায়, সেন্টেন্স যদি ভালোভাবে অ্যানালাইসিস করা যায়, তাহলে ইংলিশে কথা বলার এই জায়গাটা অনেক ভালোভাবে, এই কনসেপ্টটা নেওয়া যায়। যখন আমি আরেকজন মানুষের সঙ্গে যখন আমি কনভারসেশন করবো বা কমিউনিকেশন করব, আমার ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো ইউজ করতে হবে, কোনগুলো বেশি ব্যবহৃত হয় একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনে। এবং যে কোনো সেন্টেন্স আমরা অনেকেই ইংলিশে রিডিং পড়তে পারি, বাট রিডিং পড়ে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল যে থট, অ্যাকচুয়াল যে বাংলা মিনিং, সঠিক টেন্স ধরে সঠিক টাইমিংটা আমরা এক্সপ্রেস করতে পারি না, বুঝতে পারি না যে অ্যাকচুয়াল মিনিংটা কি। তো এই ধরনের কনভারসেশন গুলো সলভ করলে যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং যে বের করতে হয় কিভাবে, সেটাও শেখা যায়, আমি শিখাবো আপনাদের। তো প্রথমত আমরা প্যাসিভ ভয়েস নিয়ে আগে একটু আলোচনা করি এই জায়গাটা থেকে। তো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। তো প্রথমত আমি একটু এটার গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপর অর্থাৎ এই প্যাসিভ ভয়েসটা মূলত কি, এর ব্যাকগ্রাউন্ড, গ্রামাটিক্যাল যে সেন্স, সেগুলো আগে একটু আমি বুঝাবো। তারপর আমরা এটার প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা, রাইটিং বা কনভারসেশনের প্যাসিভের যে ধরনের সেন্টেন্স গুলো আমাদের দরকার হয় সেগুলো নিয়ে কথা বলবো। তো হিয়ার ইউ ক্যান সি, দেখেন, আহ, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের বা ভয়েসের মূল ডেফিনেশনটা কি, ভয়েস মানে কি স্পিচ বা বাচ্য বা বাক্য, মানে আমি যে কথাগুলো বলছি, আমরা মুখ দিয়ে যে কথা বের করছি বা যা লিখছি, এটাই আমাদের তো একটা সেন্টেন্স বা বাক্য, এবং এই বাক্যটাই হচ্ছে মূলত ভয়েস। এই ভয়েস গুলো, অর্থাৎ আমাদের মুখের যে ভাষা, আমাদের যে কথা, আমাদের এই কথা দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভলি প্রকাশ পেয়ে থাকে, আর একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কি, এমন কোন সেন্টেন্স যে সেন্টেন্স গুলোতে আমার সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, যে সেন্টেন্স গুলোতে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ সাবজেক্ট আছে বাট সেই সাবজেক্টটা কাজ করতে পারে না, কাজটা অন্য কারো দ্বারা হয়ে থাকে। যেমন এখানে দেখেন দেওয়া আছে যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা কি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসাবে বিবেচিত হয়, এটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। যেমন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলোকে আমরা প্যাসিভ, সরি অ্যাক্টিভ ভয়েস বলছি। অর্থাৎ এখানে যে হি, সি বা ইউ, এরা সাবজেক্ট, এরাই কাজ করতেছে। যে সে বই পড়ে, সে ছবি এঁকেছিল, তুমি কাজ করেছো। আমরা মূলত যখন টেন্স শিখি বা যে কোনো সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি ইংলিশে, এই ধরনের অ্যাক্টিভ সেন্টেন্স গুলোই আমরা বেশি প্র্যাকটিস করে থাকি, বা এগুলো আমাদের প্র্যাকটিস করা অভ্যাস। কিন্তু প্যাসিভ সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্টটা ভালো থাকে না। তো এই প্যাসিভটা কি, আমরা সেইটাই আজকে মূলত ডিটেলসে দেখব। এখানে দেখেন লেখা আছে যে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে ওই কাজটি যদি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তাকে আমরা প্যাসিভ বলি। যেমন আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। হ্যাঁ, এইভাবে লেখা আছে। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এই জিনিসগুলো মূলত কি, বা এইখানে যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এইভাবে আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিস করাবো না। মানে প্যাসিভ ভয়েসের আমরা প্র্যাকটিক্যালি এটার ব্যবহার দেখবো। অর্থাৎ
বোঝেন, এখানে দেখেন অনেক কিছু লেখা আছে। এগুলো আপনারা বিভিন্ন বইতে বা সব জায়গায় পাবেন। যেমন ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য, যেমন প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যার অবজেক্ট থাকে, যে সেন্টেন্স গুলোর অবজেক্ট থাকে সেই সেন্টেন্স গুলোর ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে, এদেরই মূলত প্যাসিভ হয়ে থাকে। আবার এখানে লেখা আছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে, প্রেপোজিশন উইথ, অ্যাট, ইন, বাই এগুলো বসবে, অ্যাক্টিভের সাবজেক্ট কে অবজেক্ট করতে হবে। অনেক রুলস, অনেক কিছু এখানে দেওয়া আছে, এবং এগুলো বিভিন্ন বইতে বা প্যাসিভ যারা করেছেন এর আগে বা করেন তারা এগুলো খুঁজে পান বা এইভাবে আপনারা প্র্যাকটিস করেন। কিন্তু এইভাবে না করে এই প্যাসিভটাকে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, এইভাবে ট্রান্সফরমেশন 8, 9, 10, 11, 12 এই এই ক্লাসগুলোতে করা হয়, যে একটা অ্যাক্টিভ সেন্টেন্স থাকলো সেটা থেকে প্যাসিভ করো। কিন্তু আমরা আজকে এভাবে দেখবো না। আমি ইংরেজিটা আপনাদের শিখাচ্ছি যাতে করে আপনার প্র্যাকটিক্যালি এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্লাই করতে পারেন আপনারা কনভারসেশনে, আপনাদের বিভিন্ন কমিউনিকেশনে এবং রাইটিং এ। সেইভাবে আমি এটাকে আপনাদের পড়াচ্ছি। তো সেই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি প্যাসিভটাকে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করি তাহলে কেমন হয় দেখেন। আমি একটু আগে আপনাদের প্যাসিভের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলি, তাহলে আপনাদের এটা বুঝতে অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সুবিধা হবে। কারণ এই ধরনের রুলস স্ট্রাকচার আপনি যে কোনো বইতে পাবেন, যে কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন, এবং এভাবে পড়ে মানুষ কতজন ডেভেলপ করতে পারে আমি জানি না। কিন্তু আমি যেভাবে আজকে দেখাবো, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো, দেখবেন অনেক দ্রুত এই জায়গাটা আপনি ধরতে পারবেন বা নিতে পারবেন। দেখেন, আমি প্র্যাকটিক্যালি কয়েকটা সেন্টেন্স বলি। মনে করেন এই যে আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, আমার কথাটা বুঝবেন, খুবই প্র্যাকটিক্যালি বুঝবেন। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদের নোটিশ দেই, আমি নোটিশ দেই না যে আমি আজ রাত 8টায় আপনাদের ক্লাস নিব, অথবা আমি তো বাংলায় লিখে দেই, বাট আমি আমার পেইড কোর্সের যে স্টুডেন্ট গুলো আছে আহ, সেই গ্রুপগুলোতে আমি যদি নোটিশ দেই, তো আমি যদি ইংলিশে নোটিশটা দেই যে আমি আজ রাত 8টায় আপনাদের ক্লাস নিব, এই সেন্টেন্সটার ইংলিশে কি হবে? কথাটা একটু বোঝেন। ইংলিশটা হবে এরকম যে আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 8 p.m. আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 8 p.m., তাই না? আমি 8টায় ক্লাস নিব আপনাদের। তো এখানে এই যে সেন্টেন্সটা, যারা টেন্স বোঝেন তারা এটা দেখলেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্ট আই, দেন উইল টেক, ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কথাটা একটু বুঝবেন ভালোভাবে। এটা আমি আপনাকে নোটিশ দিলাম যে আমি রাত 8টায় ক্লাস নিব আপনাদের। এখন এই কথাটাকে এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, এই কথাটাকে আমি যদি একটু রিভার্স করে বলি, ঘুরায় বলি মানে কি, মনে করেন আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিংক নিয়ে ক্লাসে জয়েন করছেন বা ক্লাসটা করছেন, এই গ্রুপে আমার আরো অনেক অ্যাডমিন আছে। এখন আরেকটা ছেলে যদি সেখানে মেসেজ দিয়ে বলে যে আপনাদের ক্লাসটা আজ রাত 8টায় নেওয়া হবে, বা আমি ক্লাস না নিয়ে যদি অন্য আরেকজনকে দিয়ে ক্লাস নেওয়াই, এবং সেইখানে যদি আমি বলি যে আপনাদের ক্লাসটা আজ রাত 8টায় নেওয়া হবে, এই কথাটার ইংলিশ কি হবে? এই নোটিশটা আমি যদি দেই ইংলিশ কি হবে? এটা না, শুধু দেখেন, আপনারা অনেকেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করছেন, জেনে না জেনে যেভাবে হোক আসছেন, দেখছেন যে এখানে ইংরেজি শেখানো হয়, বা অনেকেই ক্লাস করছেন, অনেকে ক্লাস মিস করছেন, অনেকে ক্লাস করতে পারেন না। হ্যাঁ, তো অনেকে ইনবক্সে মেসেজ দেন না যে এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, কখন ক্লাস শুরু হয়, আজ কি ক্লাস হবে, আজকে ক্লাস হবে, কখন ক্লাস শুরু হবে, এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, এই ধরনের কথা আপনারা হরহামেশা ডে টু ডে লাইফে মানে আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেসেজে বলেন না? বলেন, কিন্তু এই প্রত্যেকটা কথা কিন্তু প্যাসিভ ভয়েস। কি বললাম বলেন তো? এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, আজ ক্লাস কখন শুরু হবে, এই গ্রুপে কি প্রতিদিন ক্লাস হবে, এই সবগুলো কথা, কারণ আপনি কাকে মেনশন করে এখানে কথাটা বলছেন? ক্লাসকে, কিন্তু আমাকে না। কেন জানেন? কারণ আপনি তো আমাকে চেনেন না, আপনি তো আমাকে আজকে নতুন দেখছেন, আপনি তো জানেন না যে কে ক্লাস নেয়। আপনি একটা গ্রুপে ঢুকে পড়ছেন, দেখছেন যেটা ইংরেজি শেখার গ্রুপ। এখন আপনার লাগবেটা কি? আপনার আপনার মেইনলি আপনি ফোকাসটা কিসের উপর করছেন? আপনার ইংরেজিটা শেখা দরকার, আপনার ক্লাসটা করা দরকার। কে নেয় বা না নেয় সেটা তো আপনি চেনেন না, জানেনও না। যে নেয় নিক, আপনার ক্লাসটা করতে পারলে হলো। অর্থাৎ আপনি এখানে ফোকাসটা কার উপর দিচ্ছেন? কথাটা বোঝেন, ক্লাসের উপর ফোকাস দিচ্ছেন। অর্থাৎ এইখানে আমি আপনাদের রাত 8টায় ক্লাস নিব এটা না বলে আমি যদি ক্লাসটার উপর ফোকাস দিই, আপনার দরকার কি আমাকে নাকি ক্লাসটা? যে আপনার দরকার কিন্তু ক্লাসটা করা, ইংরেজিটা শেখা, সে যে শেখায় শেখাক।
আমার মেইন দরকারটা কি? আপনি আসছেন কি এখানে আমাকে দেখতে নাকি ইংরেজিটা শিখতে? ইংরেজি শিখতে। এখন আপনাকে যদি নোটিশটা এইভাবে দেওয়া হয়, অর্থাৎ আমার উপর ফোকাস না করে যদি এই ক্লাসটার উপর ফোকাস করা হয়, এই ক্লাসটাকে যদি সাবজেক্টে নেওয়া হয়, তাহলে সেন্টেন্সটা কেমন হয়? অর্থাৎ আমি যদি বলি যে আপনাদের আজকের ক্লাসটা রাত 8টায় নেওয়া হবে, এই কথাটার ইংলিশ কি কি বললাম বলেন তো? কে নিল না নিল এটা না, আপনাদের আজকের ক্লাসটা রাত 8টায় নেওয়া হবে। ইংলিশটা দেখেন এরকম হয়, ইওর ক্লাস উইল বি will be taken at 8 p.m. today. So your class will be taken at 8 p.m. today. Your class will be taken at 8 p.m. এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এইটা কি জানেন? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্যাসিভ হচ্ছে উইল বি প্লাস ভি3। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এটা আমি কখন বসাই? যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। এখানে সাবজেক্ট কে? ক্লাস। এখন ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? না। কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা হবে, তো যে ক্লাস নিবে তাকে মেনশন করা নেই, তার কোনো কথা বলা নেই, শুধুমাত্র ক্লাসটাকেই সাবজেক্ট হিসেবে নেওয়া, ক্লাসটার উপরেই মূলত এখানে ফোকাসটা করা। হ্যাঁ, তাহলে আপনারা একটু ভেবে দেখেন তো, ওই যে কথাটা আমি বললাম যে আপনারা অনেকেই মেসেজ দেন না যে আজ কখন ক্লাস শুরু হবে, স্যার ক্লাসটা কখন শুরু হবে, এইভাবে কিন্তু আপনারা বলেন। আপনি যদি বলেন যে আপনি কখন ক্লাস নিবেন, হোয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস, সহজ কথা, অ্যাক্টিভ এটা, হোয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস। কিন্তু আজকে ক্লাস হবে, আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই যে কথাটা আমি বললাম যে আজকের ক্লাস কখন শুরু হবে, আপনারা নিজেরা একটু এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন তো, পারেন কিনা? করে দেখেন, আপনি বেঁধে যাবেন। পারবেন না, চেষ্টা করে দেখেন যে আজকে আমাদের যে ইংরেজি ক্লাস, এই ক্লাসটা কখন শুরু হবে? আজ কি রাত 8টায় ক্লাস হবে? আজকের ক্লাসটা কখন শুরু হবে? দেখেন এই সেন্টেন্সটার ইংলিশটা হচ্ছে এরকম যে হোয়েন হোয়েন দ্য ক্লাস হোয়েন উইল দ্য ক্লাস বি, যদি বলি শুরু হবে কখন, তাহলে স্টার্ট বা বিগিনের ব্যবহার করা যায়, বা নেওয়া হবে বলতে টেকের ব্যবহার করতে পারি আমরা। when will the class be taken today? when will the class be taken today? কখন আজকের ক্লাসটা নেওয়া হবে? কখন আজ ক্লাসটা নেওয়া হবে? when will the class be taken, কখন ক্লাসটা নেওয়া হবে? কি বললাম? when will the class be taken, কখন ক্লাসটা নেওয়া হবে। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপরে বি, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন একটু আপনারা ভেবে দেখেন তো, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এইটার বাংলা কথা কিন্তু আমরা হর হামেশা বিভিন্ন জায়গায় বলে থাকি, বাট এই যে ইংলিশ যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের প্র্যাকটিসটা আমাদের কয়জনের থাকে? কয়জন আমরা ইংলিশে এইভাবে সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করি? আমার কথাটা একটু বোঝেন। মনে করেন আপনি শহরে থাকেন, এখন অনেক দিন পর গ্রামে গেছেন, গ্রামে গিয়ে দেখছেন যে আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামে নতুন একটা মসজিদ তৈরি হয়েছে। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, সাথে আপনার একটা বন্ধু আছে। তো আপনি বলছেন, বাহ খুব ভালো তো, আমাদের গ্রামে তো সুন্দর একটা মসজিদ তৈরি করা হয়েছে। এখন আপনি আপনার বন্ধুকে বলছেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, আমি তো অনেকদিন পর আসছি গ্রামে, আমি নতুন দেখতেছি। আমরা কিন্তু এটা বলি না যে এই মসজিদটা কারা তৈরি করেছে, কে তৈরি করেছে। আমি দেখতেছি যে একটা মসজিদ তৈরি হয়েছে, আমার ফোকাসটা কার উপর? ওই মসজিদের উপর। তো আমি বলছি যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? এই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বলি, বাট ইংলিশের প্র্যাকটিসটা আমরা জানি, করার চেষ্টা করেন। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, হোয়েন। এখানে পাস্ট টেন্সেও করা যায়, হয়েছিল বললে পাস্ট টেন্স হয়, যে এই মসজিদটা কবে তৈরি হয়েছিল। আর হয়েছে প্রেজেন্ট পারফেক্টের ভিতর যায় আর কি, তো সেটাতেও করা যায়। যেমন হোয়েন হ্যাজ দ্য মস, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, অথবা হোয়েন ওয়াজ দ্য মস বিল্ট। এই হচ্ছে সেন্টেন্সটার ইংলিশ। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড অর হোয়েন ওয়াজ দ্য মস বিল্ড। এখন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই প্র্যাকটিসটা কয়জনের থাকে? আমার কথাটা আবার বোঝেন, আমি আরেকটা সেন্টেন্স বলি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সবকিছু। কথাটা বোঝেন। এখানে আমি এই স্ট্রাকচারটা কেন লিখলাম? আমার সাবজেক্ট হচ্ছে মসজিদ, মসজিদ নিজে নিজে তৈরি হতে পারে না।
কেউ একজন করেছে, বাট যারা করেছে তাদেরকে আমি মেনশন করছি না, আমি ফোকাসটা করছি মসজিদের উপর। আপনি গ্রাম থেকে শহরে গেছেন, শহরের বাজারঘাট আপনি চেনেন না। এখন আপনি শহরে গিয়ে, বা আপনি বাংলাদেশ থেকে বাইরের দেশে গেছেন, ফর এক্সাম্পল আপনি লন্ডনে গেছেন। এখন সুপার শপ থেকে বিভিন্ন কেনাকাটা করতে হয়, আপনি সেখান থেকে করছেন, বাট আপনি দেখতে চান যে কোথাও মাছের বাজার আছে কিনা, আপনার কিছু মাছ কেনা দরকার। এখন আপনি ওই দেশের নেটিভদের সঙ্গে আপনি কথা বলছেন, ফর এক্সাম্পল আপনি কাউকে ডেকে বলছেন যে এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ টেল মি, কুড ইউ টেল মি, হ্যাঁ আমাকে কি আপনি বলবেন, বা আপনি কি একটু বলতে পারেন, হ্যাঁ যে মনে করেন আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? কি বললাম বলেন তো? একটা বাংলা সেন্টেন্স আমি বলছি যে আহ এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমাকে একটু বলতে পারেন, আমার কিছু মাছ কেনা দরকার, আই নিড টু বাই সাম ফিশ, ক্যান ইউ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। আপনি কিন্তু, আপনার দরকার কি, আপনি নতুন একটা শহরে গেছেন, আপনার কিছু মাছ কেনা দরকার, আপনি খুঁজতেছেন কোন জিনিসটাকে, ফোকাসটা কার উপর করছেন, কথাটা একটু বোঝেন। মাছ, মাছ কেনা দরকার আপনার। আপনি যদি বলতেন যে কারা মাছ বিক্রি করে বলতে পারেন, তখন আপনি কিভাবে বলবেন? জাস্ট হু সেল ফিশ, হু, তারপর সেল মানে বিক্রি করে, দেন ফিশ, খুব সহজ অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আপনার মাছের বিক্রেতাকে কিন্তু দরকার না। আপনার কি মাছের বিক্রেতাকে লাগবে? না, আপনার লাগবে কি, যে কি, মাছটা লাগবে। বাট মাছ, মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? মাছের বিক্রেতারা মাছ বিক্রি করে। এখন আপনি যখন এই সেন্টেন্সটা ইংলিশে বাংলায় প্রোভাইড করছেন, বাংলায় এইটা বলছেন যে আমি নতুন একটা শহরে এসে উঠছি, আমার কিছু মাছ কেনা দরকার, বা আমার কিছু ফুল কেনা দরকার, আমার কিছু সবজি কেনা দরকার। তো আমি সবজির বিক্রেতা বা মাছের বিক্রেতাকে খুঁজতেছি না, আমি মাছের বাজারটাকে খুঁজতেছি। তো আমি এইভাবে বলছি যে আমাকে একটু বলতে পারেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এখন বলেন তো এই সেন্টেন্সটার ইংলিশ কি? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। একটু নিজেরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন তো, কথাটাকে ট্রান্সলেট করতে পারেন কিনা। কি বললাম? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। ক্যান ইউ নো, ক্যান ইউ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ। এখন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটার ইংলিশ কি? ভেবে দেখেন তো আপনি বলতে পারেন কিনা। দেখেন এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে এরকম: ওয়ার, ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট। কি বললাম? ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, বা বাজার না বল ইন দিস সিটি, এই শহরে কোথায় মাছ বিক্রি হয়, ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস সিটি অর ইন দিস মার্কেট, যাই হোক না কেন। এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে এই যে ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট। এখন এবার আপনি একটু ভেবে দেখেন তো, আপনি কি করতে পারছেন ট্রান্সলেটটা সঠিকভাবে? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন ইজ, তারপর ফিশ, তারপর সোল্ড। এই সোল্ড হচ্ছে সেলের পাস্ট পার্টিসিপল। এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3। বাংলাটা কি? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। তো এই ধরনের কথা আমরা বাংলায় কিন্তু হর হামেশা বলে থাকি, কিন্তু ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমরা প্যাসিভ বলতে শুধু এতটুকুই শিখি যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু আমি কি এই জায়গাগুলোতে, এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, কোথাও বাই মি, বাই হিম, বাই হার, এগুলো আমি কোথাও বসাইছি? কোথাও বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে? বলিনি কিন্তু। কি জানেন? এগুলো ডিরেক্ট প্যাসিভ, প্র্যাকটিক্যাল প্যাসিভ। কমিউনিকেশনের জন্য, কনভারসেশনের জন্য এই ধরনের সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। এই যে স্ট্রাকচারটা ইজ সোল্ড, এটা আমি কেন লিখলাম? আমার এই যে সাবজেক্ট ফিশ, এটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এটা নিজে নিজে বিক্রি হয় না। তো এই এই ফিশকে যখন আমি সাবজেক্ট হিসাবে নিচ্ছি, মেনশন করছি, সাবজেক্ট হিসাবে ফোকাস করছি, তখন আমার এটা প্যাসিভলি লিখতে হচ্ছে। আমি আরেকটা সেন্টেন্স বলে দিই, তারপরে আমি দেখাই দিচ্ছি, মানে আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের মেইন বইয়ের ভিতরে আমি আসতেছি। দেখেন, কথাটা বোঝেন। মনে করেন আমি এখন অফিসে আছি। এখন আমার বাসায় আমার যে বেডরুমটা আছে, আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। এখন আমার বাসায় একটা কাজের লোক আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। তো আমি আমার বাসায় ফোন করছি আমার আম্মুর কাছে, কথাটা বুঝবেন। আমার মায়ের কাছে আমি ফোন করে বলছি যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। কি বললাম বলেন তো? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, আমার আম্মুর কাছে আমি ফোন দিয়ে বলছি। এই সেন্টেন্সটার ইংলিশ কি হয়? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে, গিয়েছে, খেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো এটার ইংলিশটা কি হচ্ছে যে হ্যাজ রহিমা ক্লিনড দ্য রুম, আর হ্যাজ রহিমা ক্লিনড মাই রুম। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ না। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট কে? এই রহিমা।
তো আমি যদি, আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে ইংলিশ কি হবে? ইয়েস, রহিমা হ্যাজ ক্লিনড দ্য রুম। অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি আমার কি বললাম কথাটা বুঝেন, আমি আমার অফিসে আছি, আমার বাসার আমার যে বেডরুমটা আছে আমার রুমটা পরিষ্কার করা দরকার। এখন সেইটার জন্য আমি আমার মায়ের কাছে ফোন দিয়ে বলছি যে আমার বাসায় একটা কাজের লোক আছে তার নাম রহিমা। তো আমি বলছি যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? মাদার ক্যান ইউ টেল মি, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? এখন সে বলছে, আমার মা উত্তর দিচ্ছে ওই পাশ দিয়ে, হ্যাঁ রহিমা ঘরটা পরিষ্কার করেছে, ইয়েস রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, আর রহিমা হ্যাজ ক্লিন ইওর রুম। তোমার রুমটা রহিমা পরিষ্কার করেছে। এখন দেখেন, এটা অ্যাক্টিভ সাবজেক্ট আছে, হ্যাজ প্লাস ভি3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যারা টেন্স বোঝেন তারা এটা বুঝতে পারবেন। কিন্তু এই কথাটাকে আমি যদি একটু ঘুরায় বলি, অর্থাৎ আমি যদি এই রহিমার উপর ফোকাস না করে আমি যদি এই রুমটার উপর ফোকাস করি, অর্থাৎ আমি যে বাসায় ফোন করলাম আমার আম্মুর কাছে, আমি কেন ফোন করলাম? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য ফোন করলাম? এইখানে আমার মানে ফোকাসটা কার উপর করতে হবে, আমি গুরুত্বটা কাকে দিচ্ছি, রহিমাকে? নাকি আমি এইটা জানতে চাচ্ছি যে আমার ঘরটা পরিষ্কার করা হয়েছে কিনা? আমি জানতে চাচ্ছি কিন্তু আমার ঘরটা পরিষ্কার করা হয়েছে কিনা। আমি কি বলছি, আমি ফোনটা দিলাম কি জন্য আমার মাকে? যে আমার যে রুমটা আছে সেটা পরিষ্কার করেছে কিনা সেইটার জন্য। অর্থাৎ আমার ফোকাসটা মূলত কার উপরে? রুমের উপরে। অর্থাৎ কে করলো বা না করলো এইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় বা জানার বিষয় সেটা হচ্ছে আমার ঘরটা পরিষ্কার করা হলো কিনা। অর্থাৎ আমি যদি কথাটাকে এইভাবে বলি আমার আম্মুকে ফোন দিয়ে যে আমার আমার রুমটা কি পরিষ্কার করা হয়েছে, বা ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? অর্থাৎ সেটা যে করে করুক, সে আমার কাজের মহিলাও করতে পারে, আমার ভাইও করতে পারে, বোনও করতে পারে, আমার মাও আমার ঘরটা পরিষ্কার করতে পারে, একজন করলে হলো। আমি জানতে চাচ্ছি, আমার দরকার মূলত কোন জিনিসটা জানা, যে আমার ওই ঘরটা পরিষ্কার করা হয়েছে কিনা, আমার ঘরটা পরিষ্কার হলো কিনা। আমি ফোকাস করছি কিন্তু ওইটার উপর, আমার লাগতেছে কিন্তু ওইটা। তো ওইটাকে যখন এই অবজেক্টে না রেখে আপনি যখন সাবজেক্টে নিবেন, এটা তো একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, ঘর একটা বস্তু, এ তো নিজে নিজে পরিষ্কার হতে পারে না, ঘরের তো কোনো হাত পা নেই, কেউ একজন করলে সেটা হবে, বাট যে করবে বা কে করলো বা না করলো এটা আমার দরকার না জানা। আমার শুধু জানা দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা। তো ঘরটাকে যদি আমি সাবজেক্টে রেখে কথাটা বলি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, কথাটা ইংলিশ কি হবে জানেন? এই ধরনের কথা আমরা বলি না হর হামেশা। দেখেন, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড। আর যদি উত্তর আসে ওই পাশ থেকে যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, প্যাসিভ হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3। এই যে হ্যাজ প্লাস ভি3 আর এই হ্যাজ বিন প্লাস ভি3, এই যে স্ট্রাকচার, এটা আমি কখন বসাচ্ছি? যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এখানে সাবজেক্টটা রুম, এখানে সাবজেক্টটাকে রহিমা, অর্থাৎ এখানে অ্যাক্টিভ এটা, আর এটা প্যাসিভ। কথাটা বোঝেন? অর্থাৎ আমি ওই বাই মি বাই হিম বসাবো না। কেন বসাবো না? এইটাকে যদি আমি আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণের সঙ্গে কম্পেয়ার করি, আমরা আমাদের এখানে অনেকেই আপনারা আছেন না যারা বাইরের কান্ট্রিতে থাকেন, প্রবাসে থাকেন, বিদেশে থাকেন। তো অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে বাড়ি করে, প্রবাসী যারা থাকে, যারা বাইরের দেশে থাকে। এখন মনে করেন আপনি বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার, একজন কন্ট্রাক্টর ঠিক করে একটা বিল্ডিং তৈরি করছেন, একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করছেন, আপনি আছেন বাইরের কান্ট্রিতে। এখন আপনি আপনার কন্ট্রাক্টরের সঙ্গে প্রতিদিন ফোনে কথা বলেন। আপনি তাকে ফোন করলেন যে কি কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, রুমগুলো কি কমপ্লিট হয়েছে, উত্তর পাশটা কি প্লাস্টার করা হয়েছে। এইভাবে আমরা কথা বলি না, খোঁজ খবর নেই না বিভিন্ন জিনিসের। এই প্রত্যেকটা কথা, এই যে কথাগুলো আমি বলছি যে বাড়ির কাজ কি কমপ্লিট হয়েছে, দরজা জানালাগুলো কি লাগানো হয়েছে, এই প্রত্যেকটা কথাই প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমরা যে আমাদের ডে টু ডে লাইফে প্যাসিভের ব্যবহার কত বেশি করে থাকি বাংলাতে, এটা আমরা নিজেরাও জানি না। বাট ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে, চর্চা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। অনেক কথা বলতে গিয়েও বেঁধে যায়, কারণ এখানে এই সাবজেক্টের পরে ভার্বটাকে একটু ডিফারেন্ট ফর্মে ইউজ করতে হয়। এই জিনিসটা আমরা বুঝে উঠে পারি না, এবং এটা না পারার কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক হার্ড হয়ে যায়। বাট প্যাসিভের এই প্র্যাকটিক্যাল জায়গাটাই আমরা কেউ বোঝার চেষ্টা করি না। আমরা শুধু এটাই মনে করি আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস। আমি কিন্তু আপনাদের এগুলোই পড়াইছি এতদিন, যে হি রিডস আ বুক, হি রাইটস আ লেটার, হি ড্রাইভস এ কার, আই স্পিক ইংলিশ। কিন্তু এগুলো মেইন ল্যাঙ্গুয়েজ না।
মেইনলি আপনি যদি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটাকে প্রোভাইড করতে চান, প্র্যাকটিক্যালি শিখতে চান, এই প্যাসিভের ব্যবহার অনেক অনেক বেশি করতে হবে, প্রচুর করতে হবে। বাট এই প্যাসিভটাকে আমরা শিখি, আমাদের বাংলাদেশের অনেক টিচার, যে কোনো জায়গায় আপনি ইংলিশে কোর্স করতে যান, যে কোনো টিচারের কাছে সবাই প্যাসিভ শিখাবে, কারণ সবাই জানে যে প্যাসিভটা একটা ইম্পর্টেন্ট পার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা একটা টপিক। বাট সবাই কিভাবে শিখায় জানেন? এই যে যেটা আমি বললাম যে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। প্যাসিভ কি? আ লেটার ইজ রিটেন, a letter is written by him, এই হচ্ছে আমার এটার প্যাসিভ। বাট এই যে প্যাসিভটা, এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এগুলো কোনো কাজে লাগে না প্র্যাকটিক্যালি সেন্টেন্স ট্রান্সলেশন করার ক্ষেত্রে। এই এই ধরনের প্যাসিভ শিখে কখনোই আপনি আপনার প্র্যাকটিক্যাল জায়গাটাতে সেটা অ্যাপ্লাই করতে পারবেন না। বাট আমি যে প্র্যাকটিক্যাল উদাহরণগুলো, যে এক্সাম্পল গুলো আপনাদেরকে দিলাম, একটু ভেবে দেখেন, এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে কিন্তু আমরা বলে থাকি। কিন্তু আমরা কতজন সেটাকে ডিরেক্টলি ট্রান্সলেট করতে পারি, ডিরেক্টলি সেই কথাগুলোকে ইংলিশে বলতে পারি? কি কি বলছি যে আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এই যে কথাগুলো, এই মসজিদটা কবে তৈরি হয়েছিল, এই যে কথাগুলো, এখানে আমি কোন 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 সেন্টেন্সটাকে কোন সেন্টেন্সকে ট্রান্সলেট করবো, কোন সাবজেক্টকে অবজেক্ট করবো, কোন অবজেক্টকে সাবজেক্ট করবো, এগুলো তো ডিরেক্ট প্যাসিভ। এগুলো বাংলা ভাবার সাথে সাথেই একদম প্যাসিভের স্ট্রাকচার মেনটেন করে আমাকে ইংলিশে প্রোভাইড করতে হবে। তো এই জিনিসটাই মূলত আমাদের শিখতে হয়। এখন আমি আপনাদের আরো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আগে দেখাই, প্যাসিভের স্ট্রাকচার গুলো একটু দেখাই, তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। সবাই একটু এই জায়গাটাতে ফোকাস করেন, এখানে খুব বেশি সময় আমি নিব না। জাস্ট হিয়ার ইউ ক্যান সি। আগে কয়েকটা সেন্টেন্স আপনারা দেখেন, আমি একটু আগে কয়েকটা সেন্টেন্স দেখাই, তাহলে সেটা বেশি ভালো হবে। তারপর স্ট্রাকচার গুলো দেখায় আমরা আমরা আমাদের যে রাইটিং এর জন্য যে প্যাসিভ বা প্র্যাকটিক্যালি যে নিউজ আর্টিকেল রিলেটেড যে প্যাসিভ গুলো আছে, সেটা আমরা সলভ করবো। দেখবেন এই ক্লাসটা আপনার অনেক কাজে লাগবে, এটা অনেক ইফেক্টিভ একটা ক্লাস। অনেক টিচার প্যাসিভ শিখায়, আমরাও বিভিন্ন জায়গা থেকে শিখি। বাট এই যে জায়গাটা আমি এখন দেখাচ্ছি, এই পর্যন্ত সবাই আসে না, সবাই এই জায়গাগুলো ভালোভাবে দেখায় না। হ্যাঁ। তো আপাতত আমি যে কথাগুলো বললাম বা যে এক্সাম্পল গুলো দিলাম, মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা কি বুঝতে পারছেন যে প্যাসিভটা মূলত কেমন দেখতে, প্যাসিভ জিনিসটা মূলত কেমন বুঝতে পারছেন আপনারা একটু, বা এই জিনিসটা Yes, কতটা sir. ইম্পর্টেন্ট? Yes, sir. Yes, sir. হ্যাঁ। তো এইগুলো একটু Yes, আমাদের sir. বুঝতে হবে। Yes, sir. তো দেখেন, এবার আমি একটু বলি, জাস্ট একটু ওয়েট করেন। দেখেন, আমার ক্লাস করতে হলে একটু ধৈর্য ধরতে হয়, কারণ আমি সবকিছুই চেষ্টা করি যে আমাদের রিয়েল লাইফ কনটেক্সটের সঙ্গে অ্যাপ্লাই করার। শুধু টপিক থাকলো, আমি স্লাইড থেকে পড়ায় চলে গেলাম, এটাতে আলটিমেটলি কোনো বেনিফিট আসে না। তো দেখেন, যেটা আমি মেইনলি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখানে কয়েকটা সেন্টেন্স আছে, দেখেন তো এই সেন্টেন্স গুলো আপনারা ট্রান্সলেট করতে পারেন কিনা বা বোঝেন কিনা যে এগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয়। যেমন দেখেন, আহ কোথায় গেল, হ্যাঁ। তো যেমন দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই সেন্টেন্সটার ইংলিশ আমার কি হবে? কথাটা একটু বোঝেন। আমার সাবজেক্টটাকে বিড়াল, এই বিড়াল কিন্তু কোনো কাজ করবে না, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু নিষ্ক্রিয়। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে আপনি দেখছেন যে একটা রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, এবং সেই বিড়ালটাকে আপনার দেখে মনে হচ্ছে কেউ একজন এটাকে মেরে ফেলছে, কেউ একজন এটাকে মেরে ফেলছে। কে মারছে, অর্থাৎ যে কাজটা করেছে, তাকে তো আপনি চেনেন না, তাকে আপনি দেখেননি, সে মেরে রেখে চলে গেছে, আপনি ওইখানে শুধু বিড়ালটাকেই দেখছেন। তো সাবজেক্ট আপনার বিড়াল, বাট এই বিড়ালটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, বিড়াল কিছু করতেছে না, বিড়ালটাকে মেরে ফেলা হয়েছে। তো এইটাকে আমি ইংলিশে কিভাবে বলবো? এটা আগে আমার বাংলা সেন্টেন্স দেখে, যখন বাংলা থেকে ইংলিশে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে হয়, বাংলা সেন্টেন্স দেখে আমাদের আগে টেন্স আইডেন্টিফাই করতে হয়, যেটা কোন টেন্সে আছে, হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি3। যেমন এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে দ্য খ্যাট দ্য খ্যাট ওয়াজ কিল্ড। আমরা ওয়াজ ওয়্যার মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই, এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিন্তু ওই ওয়াজ হয় অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 হয়, যখন সেই সেন্টেন্সটা প্যাসিভ হয়। প্যাসিভ মানে কি? এমন কোন সেন্টেন্স যেখানে একটা সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, পরীক্ষা, সাবজেক্টটা কি? পরীক্ষা, দা এক্সাম। এখন দেখেন, পরীক্ষা, এটার কি কোনো হাত পা আছে?
পরীক্ষা কি নিজে নিজে শুরু হয়, নিজে নিজে শেষ হয়? পরীক্ষার এক্সামে, পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, তারাই পরীক্ষা নেয়, তারাই পরীক্ষা শেষ করে। বাট আমি কি তাদের চিনি? আমি কি তাদেরকে মেনশন করে কখনো কথা বলি? কেউ যদি আমাকে বলে তোমার পরীক্ষা কবে শুরু হয়েছে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, তোমার রেজাল্ট কবে বের হবে, এই ধরনের কথা আমরা বলি না একজন আরেকজনকে? এই ধরনের কথা বলি, কিন্তু কথাটা বুঝলেন কি বলি? তোমার পরীক্ষা কি শুরু হয়েছে, কবে থেকে তোমার পরীক্ষা হবে, তোমার রেজাল্ট কি বের হয়েছে? এই যে পরীক্ষা রেজাল্ট, এই এইগুলো কি নিজে নিজে বের হয়? না। পরীক্ষার কন্ট্রোলে বোর্ডে যারা থাকে তারা এগুলো করে, কিন্তু আমরা তো এগুলোকে নিয়েই কথা বলি। কিন্তু এই যে পরীক্ষা বা রেজাল্ট, এগুলো কি ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তো এগুলো যখন আপনি ব্যবহার করছেন বাংলায়, আপনি কিন্তু নিজেও জানেন না যে এই জিনিসটা প্যাসিভ ভয়েস। এই সেন্টেন্স গুলো আপনি যখন ইংলিশে করতে যাবেন, সেটা ভুল হয়ে যাবে যদি না এই প্যাসিভ ভালোভাবে বোঝেন, যদি না এই প্যাসিভের প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস আপনার না থাকে। তাহলে ইংলিশটা কি হবে? পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, সাবজেক্টটা কি? দা এক্সাম। তাহলে এটাও পাস্ট টেন্স, ওয়াজ প্লাস ভি3, FINISHED, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, অন টাইম। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখানে হয়েছে লেখা, বাট গতকাল আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না, পাস্ট ইনডিফিনিট টেন্সে করবেন। অতীতে কোনো সময় মেনশন করা থাকলে পাস্ট টেন্সে সেন্টেন্স হয়। আওয়ার রেজাল্ট, এই যে স্ট্রাকচার গুলো আমি লিখছি, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড, এই যে ওয়াজ প্লাস ভিত্তি, এগুলো আমি কেন লিখছি? কারণ এই সেন্টেন্স গুলোতে যে সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো নিষ্ক্রিয়, এই সাবজেক্ট গুলো ইনঅ্যাক্টিভ, এই সাবজেক্ট গুলো কাজ করতে পারে না। আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। হ্যাঁ, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। দেখেন এই সেন্টেন্সটার ইংলিশ কি? এটা কোন টেন্স? টেন্স ধরতে হয়, হবে, যাবে, খাবে। এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এই রাজু। এখন এই রাজু, এই রাজু নিজে কিন্তু কোনো কিছু করতেছে না, এটা কিন্তু একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। রাজুকে পাঠানো হবে, অর্থাৎ তার ভাই হোক, তার আব্বু হোক, বা তার যে কোনো গার্ডিয়ান কাজটা মূলত করতেছে, তাকে পাঠাচ্ছে। হ্যাঁ, রাজু কিন্তু কিছু করতেছে না, সে কিন্তু একটা পুতুল, একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অর্থাৎ সাবজেক্ট যে জিনিসটা, সেটা কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তাহলে সাবজেক্টকে রাজু, রাজুকে পাঠানো হবে। তাহলে এটা ফিউচার টেন্স এবং ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ আমার করতে হবে। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভি3, অর্থাৎ রাজু উইল বি। এই সেন্ট মানে পাঠানো, এর পাস্ট পার্টিসিপল সেন্ট, SENT, টু লন্ডন টুমোরো। এই হচ্ছে আমার সেন্টেন্সটার ইংলিশ, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, রাজুকে পাঠানো হবে। এই দেখেন, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা বাংলায় দেখে থাকি, বিভিন্ন নিউজ পেপারে দেখে থাকি, বাট ইংলিশে এই প্যাসিভ, ডিরেক্টলি প্যাসিভের ব্যবহার না জানার কারণেই ট্রান্সলেট করতে পারি না। দেখেন কি বলছে, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, অর্থাৎ সাবজেক্ট কারা? আমরা। কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, কেউ একজন কোনো একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, হয়েছে, গিয়েছে, থেকেছে। এটা এখন কোন টেন্সের ভিতর যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু। তাহলে ইংলিশটা কি হবে? কথাটা বোঝেন। উই আমার সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। উই হ্যাভ বিন ইনফর্ম মানে জানানো, ইনফর্ম, হ্যাঁ, about this matter, this, we have been informed about this matter, আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। কথাটা বোঝেন, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা সেন্টেন্স। অর্থাৎ আমি যদি এখানে এই বিনটা না দিতাম, মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলতাম, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, সেন্টেন্সটার ইংলিশ কি হতো জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। কি হতো? আমরা, অর্থাৎ তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, হ্যাভ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভের সেন্টেন্স। আমরা বিষয়টি জানিয়েছি, অর্থাৎ আমরা কোনো একটা বিষয় কাউকে জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু সেন্টেন্সটা বাংলাটা ওইরকম না, বাংলাটা হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ আমরা কিছু করতেছি না, আমরা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, আমরা একটা জায়গায় পড়ে আছি, বাইরে থেকে কেউ কোনো কিছু আমাদেরকে জানিয়েছে। তো যখন এইটাকে আমি ট্রান্সলেট করতে যাচ্ছি, তখন আমার এর ভিতরে একটা বিন লিখতে হচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্টটাকে ভিক্টরি ডে, ইজ প্লাস ভি3, পালন করা, ইজ অবজার্ভ, OBSERVED, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। ডে বা ডেটের আগে অন প্রেপোজিশন বসে। তাহলে কি বললাম?
যে ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। দেখেন, এই ধরনের সেন্টেন্স গুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, বাট প্যাসিভ ভালোভাবে না জানার কারণে আমরা এগুলো ট্রান্সলেট করতে পারি না, ইংলিশে আমরা ভালোভাবে কথা বলতে পারি না। এই অনেকে আবার মনে করে কি একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই মনে হয় অলওয়েজ সাবজেক্ট হয়, কিন্তু না, শুরুর ওয়ার্ডই কিন্তু সাবজেক্ট না। এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোর সাবজেক্ট বের করার জন্য মূলত ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, কেমন জানেন? এইখানে ভার্বটা হচ্ছে অনুষ্ঠিত হয়, কি অনুষ্ঠিত হয়, কোন জিনিসটা, বই মেলা, এইটা কিন্তু মূলত সাবজেক্ট। আমাদের গ্রামে এই জিনিসটা কি, এটা একটা প্লেস, একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে বই মেলা, বুক ফেয়ার, বুক ফেয়ার, হ্যাঁ, এটা আমার সাবজেক্ট। এরপর অনুষ্ঠিত হয়, ইজ হেল্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সাবজেক্ট আর ভার্ব লিখলাম, এবার অ্যাডভার্ব লিখতে হবে। অ্যাডভার্ব লেখার একটা নিয়ম হচ্ছে, আমার আগে প্লেস, তারপর টাইম, আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। এখানে কোনো ম্যানার নেই, প্লেস আর টাইম আছে। আবার টাইম যদি দুই তিনটা থাকে, ছোট টাইম আগে বসাতে হয়, বড় টাইম পরে বসাতে হয়। এগুলো আমি বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করেন। সো বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ। এরপর কি, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। এর ভিতরে ছোট টাইম কোনটা, ফেব্রুয়ারি মাস, বছরটা বড়, তাহলে আগে ফেব্রুয়ারি মাস বসাবো, মাসের আগে ইন প্রেপোজিশন বসে, ইন ফেব্রুয়ারি। এরপর এভরি ইয়ার। তাহলে কি লিখলাম, যে বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। দেখেন, এই যে একটা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সই অনেকে আমরা ট্রান্সলেট করতে পারি না। মনে করেন আপনার একটা, আপনাদের বাসায় একটা অনুষ্ঠান হয়েছে, ফর এক্সাম্পল একটা বিয়ের অনুষ্ঠান, আপনার কিছু রিলেটিভদের আপনারা দাওয়াত করেননি। এখন আপনি পরে সেটা আপনি মনে করছেন যে হাই রে, ওদেরকে তো নিমন্ত্রণ করা হলো না, ওদেরকে তো আমাদের বাসায় ইনভাইট করা হয়নি। এই যে কথাটা আমি বাংলায় বললাম, এটা ইংলিশে কি হবে? ভেবে দেখেন তো আপনি ট্রান্সলেট করতে পারেন কিনা। দেখেন, করতে গেলেই আপনি প্রবলেম ফেস করবেন। কেন জানেন? কারণ এটা প্যাসিভ, তাদেরকে করা হয়নি, অর্থাৎ সাবজেক্টটা কি, দে। এরপর এটা পাস্ট ইনডিফিনিটেও করা যায়, প্রেজেন্ট পারফেক্ট, এই ধরনের সেন্টেন্স গুলো প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিটে করা যায়। অর্থাৎ দে, আপনি হ্যাভ নট বিন ইনভাইটেড বলতে পারেন, অথবা দে ওয়ার নট, দে ওয়ার নট ইনভাইটেড। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তো এই যে যতগুলো সেন্টেন্স আপনি এখানে দেখছেন, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, আমাকে খেতে দেওয়া হয়নি, বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, প্রতিদিন 100 লোক করোনায় আক্রান্ত হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে, এই সবগুলো সেন্টেন্স প্যাসিভ ভয়েস। এবং এগুলো কতটা প্র্যাকটিক্যাল আপনারা নিজে একবার ভেবে দেখেন, এবং কতজন এগুলোকে ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করতে পারেন। এই সেন্টেন্স গুলো যে, এই যে বাংলা ইংলিশটা আমি লিখতেছি, ট্রান্সলেট করতেছি, আমি কি কোথাও বলছি যে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, বাই মি বাই হিম কোথাও বসাইছি? বসাইনি। কিন্তু কেন জানেন? কারণ এগুলো ডিরেক্ট প্যাসিভ, অর্থাৎ এগুলোকে আমার বাংলায় ভেবেই ডিরেক্টলি ট্রান্সলেট করতে হচ্ছে। এটা কিন্তু ওইভাবে কখনো এরকম না যে এই অ্যাক্টিভ এরকম একটা সেন্টেন্স এইটা থেকে প্যাসিভ করো। এবং প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন বা রাইটিং এ এইগুলোই আমাদের প্রয়োজন হয়। এখন আমি প্র্যাকটিক্যাল যে রাইটিং এর যে সেন্টেন্স গুলো আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, বাট সেটা দেখানোর আগে, এই যে এখানে আছে, তো এটা দেখানোর আগে আমি একটু প্যাসিভের স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলি, নাহলে স্ট্রাকচারটা ভালোভাবে না বুঝতে পারলে এগুলো ট্রান্সলেট করা যায় না। অর্থাৎ আমাদের ইংলিশে যারা টেন্স বোঝেন, তাদের প্যাসিভ বুঝতে অনেক সহজ হয়ে যাবে, অনেক সুবিধা হবে। বাট টেন্স সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট নেই, তাদের প্যাসিভটা বোঝা একটু কঠিন হয়ে যাবে। ইংলিশে এই জন্য আমি বারবার বলি, একটার সাথে আরেকটা টপিক সবসময় কানেক্টেড থাকে, রিলেটেড থাকে। হ্যাঁ, তো যারা টেন্স বোঝেন না, তারা একটু ভালোভাবে দেখেন, প্রত্যেকটা টেন্সের আমার যে স্ট্রাকচার গুলো আছে, সেই টেন্সের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার থাকে। এইটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। এটা যদি বুঝতে পারেন, তাহলে সেন্টেন্স গুলো তৈরি করা অনেক সহজ হয়ে যায়। তো কি লেখা আছে একটু দেখেন, এখানে দেখেন, প্যাসিভ ভয়েস খেয়াল করেন, সাবজেক্ট এই পাশে আছে, অ্যাক্টিভের স্ট্রাকচার এই পাশে আছে, প্যাসিভের স্ট্রাকচার টেন্সের। হ্যাঁ, তো সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। আপনারা জানেন যে আই প্লে ফুটবল, বাংলা অর্থ কি, আমি ফুটবল খেলি। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আবার সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, তাই না? আই উইল প্লে ফুটবল। জাস্ট 2টা মিনিট ওয়েট করেন, আমি এটা শেষ করেই আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি, একটু ওয়েট করবেন প্লিজ। তো আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। কিন্তু এই যে ইনডিফিনিট টেন্স গুলো, আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, এইটার প্যাসিভের একটা স্ট্রাকচার এই পাশে লেখা আছে, দেখেন, যে সাবজেক্ট প্লাস
am is are প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এই ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি কি, এগুলো কিন্তু আমি আপনাদের গত ক্লাসেও আমি বলেছি, তার আগের ক্লাসেও আমি বলছি যে ভার্বের ফর্ম জানা কতটা ইম্পর্টেন্ট, এবং আমি আপনাদের একটা পিডিএফ ফাইলও পাঠিয়েছিলাম ভার্বের ফর্মে। আপনি ইংলিশ শিখতে গেলে ভার্বের ফর্ম আগে শিখে তারপর ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। তো আমার প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, সেখানে যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অ্যাক্টিভে এই ভি থ্রিটা কোথায় বসে? শুধুমাত্র পারফেক্ট টেন্স গুলোতে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এর পরে আমার ভি থ্রি বসে। কিন্তু প্যাসিভে আপনার যে টেন্সই হোক না কেন, সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক আর পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন যে ভার্বটা সেটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং প্যাসিভের স্ট্রাকচার গুলো কি দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এই অ্যাম ইজ আর আমরা মূলত কোথায় বসাই? আমরা জানি যে অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। কোন একটা কাজ বর্তমানে হচ্ছে বা চলছে বোঝালে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কিন্তু ওই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে যখন সেন্টেন্সটা প্যাসিভের হচ্ছে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মেইন ভার্বের সাথে আইএনজি না। এখন কখন এই স্ট্রাকচারটা আমার হচ্ছে? যখন আমি এমন কোন সেন্টেন্স লিখছি যে সেন্টেন্সটা সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এমন কোন সাবজেক্ট যে কাজ করতে পারে না, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর এর পরে যদি আইএনজি না দেখে দেখেন ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, আপনাকে এটা ধরে নিতে হবে এটা প্যাসিভ ভয়েসের কোন সেন্টেন্স। যেমন ফুটবল ইজ প্লেড, বাংলা অর্থ কি? ফুটবল খেলা হয়। খেলা হয় মানে কি? সবগুলো সবকিছুকে প্র্যাকটিক্যালি বুঝতে হয়। মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে একটা নতুন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা নতুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে দেখছেন যে সুন্দর একটা ফুটবল খেলার মাঠ, দুই পাশে দুইটা গোল বার আছে, গোল পোস্ট আছে। তো আপনার বন্ধুকে আপনি ডেকে বলছেন, ইটস আ বিউটিফুল প্লেগ্রাউন্ড, আই থিংক, আমি মনে মানে এটা খুব সুন্দর একটা খেলার মাঠ, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। কারণ আপনি দুই পাশে দুইটা গোল পোস্ট দেখছেন, দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা মাঠ এবং এই মাঠে ফুটবল খেলা হয়। এবং আপনার বন্ধুকে আপনি ডেকে বলছেন যে বন্ধু দেখো এই মাঠটাতে ফুটবল খেলা হয়, এই মাঠে ফুটবল খেলা হয়। সাবজেক্টটা কি? ফুটবল। ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়, কিন্তু কারা খেলে না খেলে সেটা তো আমি বলছি না। সে মাঠে কোনো খেলা হচ্ছে না, ফাঁকা একটা মাঠ, বাট দুই পাশে দুইটা গোল পোস্ট দেখে আমি বলছি যে এটা একটা ফুটবল খেলার মাঠ বা এই মাঠে ফুটবল খেলা হয়। এই যে কথাটা আমি বললাম যে এই মাঠে ফুটবল খেলা হয়, এই কথাটার ইংলিশ কি? যে ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড, এটা কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। সাবজেক্টটা কি? ফুটবল। ফুটবল ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এই জন্য ইজ প্লাস ভি থ্রি আমার হচ্ছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি বসে। এই ওয়াজ ওয়্যার মূলত আমরা অ্যাক্টিভে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই, ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। যে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিন্তু ওই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে আসতেছে তখন প্যাসিভে কোনো সেন্টেন্স হচ্ছে, অর্থাৎ ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। উইল বি, এটা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসাই, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। বাট সেইটাই আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে বসাচ্ছি যখন প্যাসিভের কোনো স্ট্রাকচার হচ্ছে, অর্থাৎ ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে। তাহলে একটু বোঝেন, আমার তিনটা প্যাসিভের স্ট্রাকচার অ্যাক্টিভের থেকেও সহজ। তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am is are প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট টেন্স was were প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট টেন্স will be প্লাস ভি থ্রি। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? am is are প্লাস ভি থ্রি, was were প্লাস ভি থ্রি, will be প্লাস ভি থ্রি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো এখানে আসবে এবং মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এবার কন্টিনিউয়াস টেন্স গুলোতে তাহলে কি হয়? আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে am is are এর পর ভার্বের সঙ্গে আইএনজি, যেমন আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। এরকম আমরা অ্যাক্টিভের কন্টিনিউয়াস টেন্স গুলো দেখি। বাট প্যাসিভের কন্টিনিউয়াস টেন্স গুলোতে কি হয় জানেন? এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার বা উইল বি, এদের পরে একটা বিং যুক্ত হয়, BEING প্লাস মেইন ভার্বটার ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই স্ট্রাকচারটা কখন হবে? যখন কোন সেন্টেন্স প্যাসিভে হবে। অর্থাৎ ফুটবল ইজ বিং প্লেড, বাংলা অর্থ কি? ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, বাংলা অর্থ কি? ফুটবল খেলা হচ্ছিল। আমি যদি বলি এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড ইন দিস ফিল্ড, রাইট? সো ফুটবল উইল বি বিং প্লেড,
ফুটবল খেলা হতে থাকবে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ গুলো কি, এই অ্যামিজার, অজয়ার বা উইল বি, এরপরে একটা বিং যুক্ত হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ধরনের স্ট্রাকচার গুলো কখন হবে আমাকে বুঝতে হবে। এমন কোন সেন্টেন্স যদি থাকে যে সেন্টেন্স গুলোতে সাবজেক্ট থাকবে বাট সেই সাবজেক্টটা কাজ করে না, কাজটা মূলত অন্য কেউ করে থাকে, যে করে থাকে সেটা অবজেক্টে মেনশন হতেও পারে নাও পারে, বাট আমি মূলত ওই কাজটাকে, কর্মটাকে প্রাধান্য দিয়ে থাকি সাবজেক্টে নিয়ে। এরপর পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমার হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 হয়, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আর প্যাসিভ ভয়েসের পারফেক্ট টেন্সে মূলত এই হ্যাভ হ্যাজ এর সাথে বিন যুক্ত হয়, বি ডাবল ই এন প্লাস ভি3। কন্টিনিউয়াস টেন্স গুলোতে বিং, বিইআইএনজি, পারফেক্ট টেন্সে বিন, অর্থাৎ ফুটবল হ্যাজ বিন প্লেড, বাংলা অর্থ কি, ফুটবল খেলা হয়েছে। পাস্ট পারফেক্ট হলে ফুটবল হ্যাড বিন প্লেড, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন প্লেড, এরকম থাকে। আর মডালের ক্ষেত্রে গতকালকে আমি আপনাদের মডাল ভার্বের উপর ক্লাস নিয়েছিলাম, আপনারা যারা ছিলেন তারা জানেন। তো এই মডালের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমি বলছিলাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই ভার্ব গুলোর পরে কিন্তু আমরা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। মডাল ভার্ব দিয়ে যখন আমরা সেন্টেন্স করি, মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না, যেটা টেন্সে হয়ে থাকে। তো এই মডাল গুলোকে যখন আপনি প্যাসিভে করবেন, তখন এই মডালের পরে একটা বি প্লাস ভি3 হয়, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এর প্যাসিভটা কি, ফুটবল ক্যান বি প্লেড, বাংলা অর্থ কি, ফুটবল খেলা যেতে পারে, ফুটবল খেলা যেতে পারে। তাহলে আমি আরেকবার একটু বলি, বলেই আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি, কথাটা বোঝেন। খুবই সহজ, প্যাসিভের স্ট্রাকচার অ্যাক্টিভের স্ট্রাকচার গুলোর থেকেও সহজ। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ am is are প্লাস ভি3, পাস্ট ইনডিফিনিট was are প্লাস ভি3, ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি3। কি বললাম, am is are, was are, will be প্লাস ভি3, এগুলো ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ am is are being প্লাস ভি3, পাস্ট কন্টিনিউয়াস was are being প্লাস ভি3, ফিউচার কন্টিনিউয়াস will be being প্লাস ভি3। প্রেজেন্ট পারফেক্ট টেন্স have has been প্লাস ভি3, পাস্ট পারফেক্ট হ্যাড বিন প্লাস ভি3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভি3। আর মডাল ভার্বে কি হচ্ছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপরে বি প্লাস ভি3, এগুলো হচ্ছে মডালের প্যাসিভ। এগুলো আমি পাঠিয়ে দিব আপনাদের, বাট এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যালি সেন্টেন্স তৈরি করি এইগুলোকে মেনটেন করে, সেটা কেমন হয় একটু বোঝেন। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে স্লাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা যে ক্লাসটা আমি এখন নিচ্ছি, এই যে জায়গাটাতে এই ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভের ব্যবহার, এই দেখেন আমার লেখা আছে যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 2। এটা হচ্ছে আমার পেইড কোর্সের যে ব্যাচটা থাকে, আমার পেইড কোর্সের 10টা রাইটিং ক্লাসের একটা ক্লাস আমি আপনাদেরকে নিচ্ছি, অর্থাৎ এটা আমার পেইড বেসের ক্লাস। সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যাসিভটাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেইখানকার রাইটিং এর ক্লাসগুলো কত ইফেক্টিভ হয় এবং কত ইম্পর্টেন্ট হয়। তো খুবই মনোযোগ দিয়ে দেখবেন। এটা দেখলে আজকের পর থেকে যারা সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে প্রবলেম ফেস করেন, যারা বিভিন্ন নিউজ পেপারের সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে পারেন না, আজকের এই এই স্লাইডটা আপনারা যদি ভালোভাবে দেখেন, এই সেন্টেন্স ট্রান্সলেশনের এই জায়গাটা খুবই ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, ভালোভাবে কাভার করতে পারবেন, প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। কি বললাম বুঝতে পারছেন? আমার কথাগুলো বোঝা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। একটু সময় দিবেন, একটু, এই শোনা যাবে। ধন্যবাদ। একটু এগুলো করেন, দেখেন আপনার জাস্ট এখানে আপনারা 15 থেকে 20 মিনিটে কত ভালো, কত ইফেক্টিভ একটা বিষয় আপনি শিখে নিতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন, এখনই বুঝতে পারবেন। এবং আমি পিডিএফ পাঠিয়ে দিলে আপনারা নিজেরাও একটু এগুলো চর্চা করবেন। তো এখানে কি লেখা আছে, আগে এই লেখাগুলো একটু ভালোভাবে বোঝেন। দেখেন এই জায়গাটাতে দেওয়া আছে যে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথাটা বুঝবেন। রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র, এরপর কি বলছে, আহ ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশ সেন্টেন্স প্যাসিভ দ্বারাই হয়ে থাকে। বুঝতে পারছেন এই প্যাসিভটা কতটা ইম্পর্টেন্ট? যদিও প্যাসিভের ক্ষেত্রে দেখেন এই বিষয়টা ভালোভাবে বোঝেন, যদিও প্যাসিভের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। কি বলছে, বাস্তবে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়াই প্যাসিভ ভয়েসের ব্যবহার তুলনামূলক বেশি। যেমন দেখেন, মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। কি বলছে এখানে কথাটা, যেখানে সাবজেক্টটা অনুপস্থিত থাকে, মানেটা কি,
যেমন দেখেন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, এই যে একটা সেন্টেন্স, এটা তো আপনার ডিরেক্ট প্যাসিভ, এটা তো আর আপনি কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন না, তাই না? তাহলে কিভাবে এই সেন্টেন্সটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, এই জিনিসটা আপনার মূলত বুঝতে হবে। কি লেখা আছে এই জায়গাটাতে? রিপোর্টটি যথা সময়ে তৈরি হয়েছে। রিপোর্টটি যথা সময়ে তৈরি হয়েছে, ভালোভাবে বোঝেন। তাহলে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অর্থটা কি? রিপোর্টটি যথা সময়ে তৈরি হয়েছে। এরপরে কি লেখা আছে দেখেন, ভালোভাবে একটু বোঝেন, ভালোভাবে একটু বোঝেন। এখানে কিন্তু কোনো বাইয়ের ব্যবহার হয়নি, কিন্তু রিপোর্টটি যথাসময় তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, এই কথাটার ইংলিশ কি? রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, এই সেন্টেন্সটার ইংলিশ মূলত কি হবে? কি বলছে দেখেন, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। The report has been prepared on time and it has been approved by the manager. তাহলে এখানে কিন্তু বাই দ্য ম্যানেজার আছে, কারণ কি? এখানে যার দ্বারা কাজটা করা হয়েছে সেটাকে মেনশন করা আছে। বাট বেশিরভাগ প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে এই জিনিসগুলো থাকে না। তাহলে কিভাবে আমরা এগুলোকে ট্রান্সলেট করতে পারি? একটু বোঝেন, আমরা কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স অ্যানালাইসিস করার চেষ্টা করব। এই সেন্টেন্সগুলো প্যাসিভে কিভাবে ট্রান্সলেট করা যেতে পারে বা কিভাবে এগুলো হতে পারে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এবং অনেক ভালোভাবে একটু ফোকাস করবেন এই জায়গাগুলোর উপর বিশেষ করে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। একটা সেন্টেন্স আপনার এখানে লেখা আছে, আপনারা দেখতে পারছেন। সেন্টেন্সটা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে, বুঝবেন ভালোভাবে, প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। তো যে কোনো সেন্টেন্স দেখেন, এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেট করার আগে আপনাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে বা এই বিষয়গুলো আপনাকে আগে ধরতে হবে যে আমার সেন্টেন্সটা ঠিক কোন টেন্সে লেখা আছে। আর একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি লাগে আমি সবকিছু বলছি, আপনাদের খুলে বলছি, সবাই একটু ভালোভাবে বোঝেন। দেখেন, প্রথমত যে বিষয়টা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে আহ প্রত্যেকটা প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে মনে রাখবেন, এই ধরনের নিউজ আর্টিকেল সেন্টেন্সের ট্রান্সলেশন গুলো যখন আপনি করবেন, প্রত্যেকটা বাংলা সেন্টেন্স এর শেষে ভার্ব থাকে, লাস্টে ভার্ব থাকে। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে, যে কোনো সেন্টেন্স হোক না কেন, সেটা অ্যাক্টিভের হোক আর প্যাসিভের হোক, লাস্টে ভার্ব থাকে। যেমন এই সেন্টেন্সে এই দেওয়া হচ্ছিল কথাটা ভার্ব। এবার এই ভার্বটাকে দেখে আমার টেন্সটা আগে আইডেন্টিফাই করতে হয়, টেন্সটা ধরতে হয় যে এই কথাটা কোন টেন্সে লেখা আছে, এই জিনিসটা কোন টেন্সে লেখা আছে, এইটা আমার আগে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হয়। এই দেওয়া হচ্ছিলটা দেখে আপনারা কি কেউ বলতে পারবেন, এই বাংলাটা দেখে যে এই জিনিসটা, এই সেন্টেন্সটা কোন টেন্সে, এটা কেউ বলতে পারবেন? এই বাংলাটা দেখে যে এটা পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। কি বললাম? যে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্সই বলা হয়। ধন্যবাদ। এবার আমার সাবজেক্ট লাগবে। আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ সাবজেক্ট হয়। কি বলি? একটা সেন্টেন্সের যে শুরুর যে ওয়ার্ডটা আছে সেইটাই অলওয়েজ সাবজেক্ট হয়। বাট বিষয়টা কিন্তু এরকম না। আমাকে এইখানে একটু ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা, হোয়াট অ্যান্ড হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে। আমি কিন্তু আবারও বলছি, ভার্ব লাস্টে থাকে, সেই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। মানে কি জানেন, একটা সেন্টেন্সের অবজেক্টই হচ্ছে মূলত প্যাসিভের সাবজেক্ট। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আগে আমার কথাগুলো বোঝেন, এই ট্রান্সলেশন করা কঠিন কিছু না, আমি একটু বুঝাই দিচ্ছি বোঝেন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট আছে দুই প্রকার অবজেক্ট। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটাকে বলা হয় ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। দুই প্রকার অবজেক্ট আছে ইংলিশে। কি কি বললাম? একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট
বা ব্যক্তিবাচক অবজেক্ট। কোনো সেন্টেন্সের ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট হয়। আর কোনো সেন্টেন্সের ভার্বকে যদি হুম দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাকে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট বলে। একটা সেন্টেন্সে দুটো অবজেক্টও থাকতে পারে, একটাও থাকতে পারে, বাট যদি দুটো থাকে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যদি দুটো থাকে, তাহলে আপনার তাহলে আপনার আহ ব্যক্তিবাচক অবজেক্টকে মূলত প্রাধান্য দিতে হয়। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যদি দুটোই থাকে, ব্যক্তিকে এই জায়গাটাতে মূলত প্রাধান্য দিতে হয়। আমার কথাগুলো খুবই মনোযোগের সাথে বোঝার চেষ্টা করেন আমি কি বলছি। এই সেন্টেন্সে আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ সাবজেক্ট, কিন্তু না। স্বাধীনতা দিবস উপলক্ষে এগুলো কিন্তু কোনো সাবজেক্ট না। সাবজেক্টটা মূলত কি দেখেন, ইংলিশে যখন আমি সেন্টেন্স তৈরি করবো আমার স্ট্রাকচারটা আগে বুঝতে হবে। ইংলিশ সেন্টেন্স তৈরি স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই সেন্টেন্সের সাবজেক্টটা মূলত কি আমার আগে এটা বুঝতে হবে। এই দেওয়া হচ্ছিলটাকে আপনি প্রশ্ন করেন যে কি দেওয়া হচ্ছিল বা কাকে দেওয়া হচ্ছিল। এক নম্বর উত্তর যদি আসে যে কাকে দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে। আর যদি বলেন কি দেওয়া হচ্ছিল, সেটা হবে গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। অর্থাৎ এখানে আমার দুটো অবজেক্ট আছে, যে কোনো একটাকে আপনি সাবজেক্ট হিসাবে নিতে পারেন। তাহলে আপনি যদি যে কোনো একটাকে নেন, আপনি প্রধানমন্ত্রীকে নিবেন, অর্থাৎ ব্যক্তিকে প্রাধান্য দিবেন। দা প্রাইম মিনিস্টার, এই সাবজেক্ট আমি বসালাম। এই সাবজেক্টের পরে আমাকে ভার্ব ইউজ করতে হবে। বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে বসে, বাট প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব কিন্তু সাবজেক্টের পরে বসে। ইংলিশ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের পরে বসে, বাংলা সেন্টেন্সে ভার্ব কোথায় বসে? একদম শেষে বসে বা লাস্টে বসে। ইংলিশ সেন্টেন্সে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। আবারও বলছি, তাহলে ভার্বটাকে তো শুধু বসালে হবে না, সঠিক টেন্স অনুযায়ী বসাতে হবে। এইটা প্রথমে আপনারা কি বললেন যে এটা আছে আমার কোন টেন্সে? এটা হচ্ছে আমার পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচারটা কি, সেই অনুযায়ী আমাকে কিন্তু ভার্বটা বসাতে হবে। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ, ওয়ার, বিং প্লাস V3। অর্থাৎ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং। এবার দেওয়া, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। দেওয়া ভার্বের ইংলিশ হচ্ছে গিভ। এর পাস্ট পার্টিসিপল আমার আমাকে বসাতে হবে, সেটা হচ্ছে গিভেন। এই যতটুকু আমি লিখলাম না, এই যে সাবজেক্ট আর ভার্ব, এই দুটো জিনিসকে যদি আপনি ঠিকভাবে লিখতে পারেন, এই দুটো জিনিসকে যদি আপনি পাশাপাশি বসাতে পারেন, তাহলেই মনে রাখবেন যে আপনার সেন্টেন্স কারেক্ট। সাবজেক্ট আর ভার্বকে যদি আপনি পাশাপাশি বসাতে পারেন তাহলে আপনার সেন্টেন্স কারেক্ট। কিন্তু এই সাবজেক্ট এবং ভার্বের জায়গাটা যদি আপনি ভুল করেন, আপনি আর যাই কিছু লেখেন না কেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল। সবসময় এটাই ফোকাস করবেন, আমি যাতে ভার্বটাকে সঠিক ফর্মে পুট করতে পারি। ভার্বকে যদি আমি সঠিক ফর্মে পুট করতে না পারি, তাহলে কখনোই আমার সেন্টেন্স কারেক্ট হবে না। আবারও বলছি, সেন্টেন্স কারেক্ট হবে না, সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভার্বটাকে সঠিকভাবে লিখতে পারেন, তাহলে অবজেক্টে যদি কোনো প্রবলেম হয় বা উল্টোপাল্টাও হয়, তাও আপনার ওই সেন্টেন্সটা সঠিক। কারণ ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারলে একটা মিনিং আমার সেন্টেন্স অলরেডি দিয়ে দেয়। অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল কি? গার্ড অফ অনার অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে এই, যে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। অর্থাৎ এই যে ওয়াজ বিং গিভেন, এই স্ট্রাকচারটা আমি কেন লিখলাম, এই রিজনটা কি? আমার এই সেন্টেন্সের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। এই সাবজেক্টটা নিষ্ক্রিয়, এই লোকটা কোনো কাজ করতেছে না। এই মানুষটাকে দেওয়া হচ্ছে গার্ড অফ অনার, সেলুট দিচ্ছে কারা? সেটা কোনো পুলিশ অফিসার হতে পারে, কোনো আর্মির বাহিনী হতে পারে, যে কেউ হতে পারে। তারা কি করতেছে? প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিচ্ছে। কিন্তু আমি যদি এই পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচারে লিখতাম, অ্যাক্টিভ কি? ওয়াজ এর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আমি যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এইটার ইংলিশ কি হতো? এটার ইংলিশ কিন্তু এরকম হতো যে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। ইংলিশটা কি হতো? যে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। কিন্তু আমার সেন্টেন্সটা তো এরকম না। আমার সেন্টেন্সটা মূলত কি, যে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। অর্থাৎ আমি যদি এই
মানে ওয়াজ গিভিং দেই, তাহলে এই সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়, অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে কোনো কিছু করতেছিল, এই লোকটা নিজে গার্ড অফ অনার দিচ্ছিল। বাট বাংলা সেন্টেন্সটা কিন্তু এইভাবে লেখা নেই, বাংলাটা কিভাবে লেখা, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। অর্থাৎ যখন এইভাবে আমার সেন্টেন্সটা লেখা, আমার এটা অ্যাক্টিভ না, আমার এটা প্যাসিভ। অর্থাৎ এই পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচার কি, যে ওয়াজ বিং প্লাস ভি3, অর্থাৎ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। হ্যাঁ, এই হচ্ছে আমার সেন্টেন্স। এইভাবে বুঝতে হয় একটা সেন্টেন্সকে, এতটা ডিটেলস এবার এইভাবে আপনাদের কেউ ট্রান্সলেট করে দেখাবে না। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, এখান থেকে অনেকটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। দেখেন এখানে আরেকটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে লেখা আছে যে দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কি বলছে, দুর্নীতি বন্ধে বাংলাদেশে, এগুলো কিন্তু নিউজ পেপারের সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো আমরা হর হামেশা বিভিন্ন জায়গায় দেখে থাকি, এবং প্র্যাকটিক্যালি ইংলিশ শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে গেলে, প্রফেশনালি অ্যাপ্লাই করতে গেলে এই ধরনের সেন্টেন্স গুলোকেই আমাদের ফেস করতে হয়। কিন্তু এগুলো আমরা কতজন প্র্যাকটিস করি? আমরা শুধু এটাই শিখি যে আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, হি রিডস আ বুক, হি ডাজন্ট রিড আ বুক, ডাজ হি রিড আ বুক। এইভাবে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করি। বাট এই ধরনের সেন্টেন্স গুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি প্রফেশনালি ইংলিশ শিখতে পারবেন না। তাহলে দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি আবারও বলছি, প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের লাস্টে ভার্ব থাকে, সেই ভার্বটাকে দেখে আগে টেন্সটা আইডেন্টিফাই করতে হয় যে কোন টেন্স। তাহলে এই সেন্টেন্সটা মূলত কোন টেন্সে লেখা আছে বলেন তো? এই যে সেন্টেন্সটা এখানে দেখছেন, কোন টেন্স এটা নেওয়া হচ্ছে না দেখে আপনাকে বুঝতে হবে কোন টেন্স। রাইট, থ্যাংক ইউ। এটা পাস্ট ইনডিফিনিট না, প্রেজেন্ট পারফেক্ট না। আরে বাবা, হচ্ছে হচ্ছে না কন্টিনিউয়াস, বোঝেন না কন্টিনিউয়াস কাকে বলে? আমি করতেছি, সে যাচ্ছে, সে খাচ্ছে, সে খাচ্ছে না, চলছে না, হচ্ছে হচ্ছে না, এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স, যে নেওয়া হচ্ছে না। এবার আমার সাবজেক্ট আনতে হবে। আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। এই দুর্নীতি বন্ধে কি কোনো সাবজেক্ট? না। এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে কিন্তু এই শুরুর ওয়ার্ড সাবজেক্ট না। এখানে মূলত সাবজেক্ট কোনটা জানেন? সাবজেক্ট বের করার জন্য এই ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট অ্যান্ড হুম দিয়ে, যে কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না। বলেন তো সাবজেক্টটা কি হবে? কি নেওয়া হচ্ছে না, কোন জিনিসটা নেওয়া হচ্ছে না, সাবজেক্ট কি? কে বলতে পারেন? হ্যাঁ, রাইট। এটা আমার ফ্রেজ ধরে এগোতে হবে, ফ্রেজ একসঙ্গে এই তিনটা ওয়ার্ডকে নেন, যে কোন জিনিসটা নেওয়া হচ্ছে না, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এটাকে আপনি ইংলিশে এইভাবে বলতে পারেন যে নো ইফেক্টিভ, কথাটা বলছেন, নো ইফেক্টিভ স্টেপ, নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ, এটা আমার সাবজেক্ট, সাবজেক্টটা প্লুরাল। হ্যাঁ, কোনো কার্যকর পদক্ষেপ এবার নেওয়া হচ্ছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি, এবার আপনার এটা বুঝতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম, ইজ, আর, বিং প্লাস ভি3। এই জিনিসটাকে যখন আপনি সাবজেক্ট বসানোর পর ঠিকভাবে বসাতে পারবেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে। বাট এই ভার্বের জায়গাটা যদি আপনি সঠিকভাবে বসাতে না পারেন, সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যায়। তো নো ইফেক্টিভ স্টেপস আর হবে এখানে, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, দেন বিং, এরপর নেওয়া ইংরেজি কি, টেক, এর পাস্ট পার্টিসিপল টেকেন। এই যে সাবজেক্ট আর ভার্বটা আমি লিখলাম, এই দুটো জিনিস যদি আপনি ঠিকভাবে লিখতে পারেন, তাহলে আপনার সেন্টেন্স কারেক্ট। বাট এইখানে যদি আপনি ভুল করেন, তাহলে আপনার সেন্টেন্স ভুল। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, বাট এই প্রথমে আমি নো লিখছি বলে আমার এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে। আমি যদি এখানে নো না লিখে আমি যদি এখানে লিখতাম যে এনি, এনি ইফেক্টিভ স্টেজ, তখন এই আর এর সাথে আমাকে নট বসাতে হতো, অর্থাৎ আরন্ট বা আর নট বিং টেকেন এরকম বসাতে হতো। বাট আমি যদি প্রথমে নো লিখি, তাহলে আর এই অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয় না। বাট আমি যদি প্রথমে এনি লিখি, তাহলে আমার এইখানে নট বসায় সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। আর নো লিখলে সেন্টেন্স এমনিতেই নেগেটিভ হয়ে যাচ্ছে অলরেডি, এই জন্য এই অক্সিলারি ভার্বের সাথে আর নট বসাতে হয় না। বিভিন্ন ভাবে করা যায়, একটা সেন্টেন্সকে প্রেফেস করা যায়। তো আমি কি বলছি, যে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম না, এবার একটা বিষয় বোঝেন। এই ধরনের বড় সেন্টেন্স গুলোকে, অর্থাৎ এই ধরনের বাংলা সেন্টেন্স গুলোকে আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পরে লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। যখন বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করবেন, কি করবেন আমার কথাটা ভালোভাবে বোঝেন। যে কোনো বেঙ্গলি সেন্টেন্সকে বা এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সকে, এই নিউজ পেপারের সেন্টেন্স গুলোকে আপনারা যখন ট্রান্সলেশন করবেন, প্রথমত সাবজেক্ট বসাতে হয়। যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট কিভাবে পাবেন?
প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের শেষে ভার্ব থাকে, লাস্টে ভার্ব থাকে। সেই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হয় ইংলিশে। বাংলায় ভার্ব শেষে থাকে, লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরেই থাকবে। তো বাংলায় ওই যে লাস্টে যে ভার্বটা থাকে, ওই ভার্বটাকে দেখে আপনার ধরতে হবে আগে কোন টেন্স। সেই টেন্সের ফর্মটা মেনটেন করে ইংলিশে যখন আপনি লিখবেন, সাবজেক্টের পরে ভার্বের ওই ফর্মটা বসাতে হবে। ওই সাবজেক্ট আর ভার্ব যদি আপনি ঠিকভাবে বসাতে পারেন, ওই সেন্টেন্স কারেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি। পরে যদি অবজেক্টের জায়গাগুলোতে কোনো ভুল হয়, ওই ভুলটা মেজর কোনো ভুল না, ওই ভুলটা মেজর কোনো ভুল না। বাট এই ভার্বের এই ফর্মের জায়গায় যদি আপনি ভুল করেন, টেন্স যদি আইডেন্টিফাই করতে না পারেন, সাবজেক্ট যদি সঠিকভাবে বসাতে না পারেন, ওই সম্পূর্ণ সেন্টেন্সই আপনার ভুল। তো সাবজেক্ট আর ভার্ব বসানোর পর মনে করেন এই নো, মানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই দুটো জায়গা আমার শেষ। আমার বাকি আছে আর তিনটা ওয়ার্ড এখানে, কি কি? দুর্নীতি বন্ধে বাংলাদেশে। এই যে যেগুলো বাকি থাকবে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর, সেগুলো মূলত লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। বলেন তো আমি কি বললাম? লাস্টের থেকে, অর্থাৎ আমার লাস্টে কোন ওয়ার্ডটা আছে? বাংলাদেশ, তারপরে বন্ধে, তারপরে দুর্নীতি। এইভাবে আপনি এগোবেন। এবং কিভাবে দেখেন, বাংলাদেশে অর্থাৎ দেশের আগে প্রেপোজিশন ব্যবহার করতে হয় প্লেসের আগে, সো বড় জায়গা এটা। সো ইন বাংলাদেশ। এরপর বন্দে, এটা দেখেন এটাও কিন্তু একটা ভার্ব। আমার টেক মানে নেওয়া, এটা একটা ভার্ব। সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাকে ফাইনাইট ভার্ব বলে বা মেইন ভার্ব বলে। আর একটা সেন্টেন্স একাধিক ভার্ব থাকতে পারে, সেটা চেহারা ভার্বের মতো, বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা ভার্ব হয় না, সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। এই যে বন্দে, বন্ধ, ক্লোজ বা স্টপ, এটাও কিন্তু একটা ভার্ব। বাট এই যে একার আছে না, বন্দে, এই একারের জন্য আপনার ইনফিনিটিভের ব্যবহার করতে হয়। ইনফিনিটিভ মানে টু প্লাস বিয়ন্ড, কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে এই ইনফিনিটিভের ব্যবহার হয়। এটাকে নন ফাইনাইট ভার্ব বলে। ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, টু রাইট মানে লিখতে। এইভাবে টু স্টপ মানে বন্ধ করা, সো টু স্টপ মানে বন্ধ করতে বা বন্ধে। এবার কি? দুর্নীতি, করাপশন। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি বললাম? লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। দেখছেন সেন্টেন্সের কারেক্ট অর্ডারটা কি, বোঝেন? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। কঠিন কিছু না, এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের জ্বর চলে আসে। আমরা সঠিকভাবে করতে পারি না, সাবজেক্ট খুঁজে পাই না, ভার্ব ধরতে পারি না। কিন্তু এই যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা করে যান, আপনার মনে থাকবে আমার কথা। যদি কখনো প্র্যাকটিক্যালি এগুলো ফেস করতে হয়, মনে পড়বে যে আমি এরকম একটা ফ্রি ক্লাস করছিলাম, এই লোকটা দেখাইছিল আমাকে এইভাবে ল্যাঙ্গুয়েজটা। যারা পেইড করছে আসবেন আমার, তারা অনেক ভালোভাবে এই বিষয়গুলো শিখতে পারবেন, অনেক ভালোভাবে শিখতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। কারণ পেইড কোর্সে এগুলোকে আমি আরো ডিটেলসে আরো সুন্দরভাবে বুঝিয়ে থাকি। আজকেও যারা এই যে সন্ধ্যার দিকে ভর্তি হয়েছেন, এই ক্লাসটা শুরু করার আগে আগে সবাই ভর্তি হয়। এই সময় আমার এতটা ব্যস্ততা থাকে, আর সবাই এই টাইমে নক দেয়। সবারই কাজ থাকে, সারাদিন ব্যস্ততা পার করে সেই সন্ধ্যাবেলায় হয়তো সবাই ফ্রি হয়, এই জন্য এই টাইমে বেশি ভর্তি হয়। তো যারা ভর্তি হয়েছেন পেইড কোর্সে, তারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কতটা ইফেক্টিভ আমাদের। এবং ইংলিশ শিখতে গেলে, কথাটা বোঝেন, আপনারা কিন্তু এর আগে অনেকেই প্যাসিভ ভয়েস শিখছেন না, প্যাসিভ করেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচারের কাছে কিন্তু আপনি শিখে আসছেন প্যাসিভ ভয়েস। আপনি যে কোনো জায়গায় ইংলিশের কোর্স করতে যান, যে কোনো টিচার আপনাকে প্যাসিভ শেখাবে, কারণ সবাই জানে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। বাট সবাই কিভাবে শেখায়? এইভাবেই শেখায় যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ কি? রাইস ইজ ইটেন বাই মি। বাই মি, আমরা সবাই এইভাবে প্যাসিভ শিখে আসি বা শিখে আসছি। বাট এবার আপনি একটু ভেবে দেখেন এই প্যাসিভ কি, আর এই আমি যে সেন্টেন্স গুলো করাচ্ছি এই প্যাসিভটা কি। এখানে আমি কোনো বাই মি বাই হিম লিখতেছি না, কোথাও বলছি না সাবজেক্ট অবজেক্ট হবে বা অবজেক্ট সাবজেক্ট হবে। ডিরেক্ট সেন্টেন্স, প্র্যাকটিক্যাল সেন্টেন্স, নিউজ পেপারের সেন্টেন্স। এবং এই সেন্টেন্স গুলোই আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিস করতে। আর এইগুলো কোথায় হয়? এগুলো ক্লাস 9, 10, 11, 12 এর বইগুলোতে যখন বলে ট্রান্সফরমেশন করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তখন এইগুলো হয়। এবং মানে স্পোকেন শেখাক আর রাইটিং শেখাক, দেখবেন সব টিচাররাই বেশিরভাগ এই এই ধরনের প্যাসিভই শেখায়। আপনারাও এখানে অনেকেই আছেন যারা প্যাসিভ সম্পর্কে ধারণা রাখেন, প্যাসিভের স্ট্রাকচার জানেন, বাট এইভাবেই শিখে আসছেন। বাট এটা শিখে প্র্যাকটিক্যাল লাইফে, প্রফেশনাল লাইফে কোনো কাজে লাগে না, কোনো লাভ হয় না, যদি না আপনি ডিরেক্টলি একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারেন। এই জন্য বলছি এগুলো জানতে হয়। এরপর দেখেন একটা সেন্টেন্স, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তো এই সেন্টেন্সটা ইংলিশ কি হবে? তো প্রথমত কি করবেন? ভার্বের কাছে আসবেন। কি বললাম? প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের শেষে ভার্ব থাকে। তো এই ভার্বটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্সে লেখা আছে। তাহলে বলেন তো যে এখানে কোন টেন্স হবে? কোন টেন্স আছে এখানে? Transported.
এটা ফিউচার কন্টিনিউয়াস, তাই না? এটা শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস বলি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? যদি এখানে কোনো পিরিয়ড অফ টাইম থাকতো, যদি এখানে কোনো সময়ের মেনশন করা থাকতো যে এতদিন ধরে এই কাজটা চলতে থাকবে, সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা যেতে পারতো, বাট এটা জাস্ট ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, তো ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি, এবার আমাকে সেখানে আসতে হবে। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি বা শ্যাল বি বিং প্লাস ভি থ্রি। এবার সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটা কি? রপ্তানি হতে থাকবে, তো এটা প্রশ্ন করব কি রপ্তানি হবে বা কাকে রপ্তানি করা হবে, কি বা কাকে দিয়ে। তো কি, গার্মেন্টস এর পণ্য, তাহলে ইংলিশে কি বলতে পারি? প্রোডাক্ট বা গুডস। দেখেন, গুডস মানেও কিন্তু পণ্য, এই যে দ্য গুডস অফ মানে এর, এই যে এর এর আছে না, এই এর এর জন্য অফ প্রেপোজিশন বসাতে হয়। কারো অধিকারে, কারো মালিকানায় কোনো কিছু থাকা অবস্থাতে অফ বসে। তাহলে দ্য গুডস অফ গার্মেন্টস, এই হচ্ছে আমার এই সেন্টেন্সের গার্মেন্টস, এই হচ্ছে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো। এইবার আমাকে ভার্ব বসাতে হবে, সাবজেক্টের পরে নিয়ম কি? ভার্ব ইউজ করতে হবে। দ্য গুডস অফ গার্মেন্টস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ কি? উইল বি বিং প্লাস ভি থ্রি, অর্থাৎ উইল বি বিং, রপ্তানি ইংরেজি কি? এক্সপোর্ট, এক্সপোর্টেড। কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। এইটুকু যদি আপনি ঠিকভাবে লিখতে পারেন, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যদি সঠিক টেন্স আইডেন্টিফাই করে বসাতে পারেন, আপনার সেন্টেন্স কারেক্ট। বাট এই ভার্বের জায়গায় যদি ভুল করেন, সম্পূর্ণ সেন্টেন্সই ভুল। তো দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড, এরপর কি লাস্টে দুটো শব্দ আছে, একটা হচ্ছে নিয়মিত আর বিদেশ, লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। তাহলে ইন অ্যাব্রোড, দেশের আগে প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাবেন, বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাট। সো ইন অ্যাব্রোড বা ইন ওভারসিজ, যে কোনো কিছু বলতে পারেন। নিয়মিত, রেগুলারলি, রেগুলারলি। হ্যাঁ, তাহলে টোটাল সেন্টেন্সটা কি হলো? গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। দ্য গুডস অর দ্য প্রোডাক্টস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। হ্যাঁ, দেখছেন? তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি দেখাচ্ছি, কি মনে হয় এগুলো ইম্পর্টেন্ট না? অনেকটা গুরুত্বপূর্ণ না বলেন তো? প্র্যাকটিক্যাল সেন্টেন্স না? হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স গুলোই আমাদের ফেস করতে হয় কিন্তু। বুঝতে পারছেন? কিছু শিখতে পারছেন? ডেভেলপ হচ্ছে এই যে ট্রান্সলেশন। হ্যাঁ, মনে হয় যে জিনিসগুলো, কারণ কারণ দেখেন, আহ এইগুলোতে আমরা এই পর্যন্ত আসি না, আমরা অনেকেই প্যাসিভ শিখি, বাট প্যাসিভটাকে এইভাবে শিখি না। মেইন বিষয়টা হচ্ছে এইভাবে আমাদের শিখতে হয়। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইভাবেই শিখাই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, সেটা আমার ফ্রি ক্লাসের স্টুডেন্ট হোক বা পেইড ক্লাসের হোক। যারা আসছেন তারা বুঝবেন যে কি পাচ্ছেন এই জায়গাটা থেকে। দেখেন এরপর কি আছে, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। দেখেন কত বড় একটা সেন্টেন্স। এই ধরনের বড় সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে গেলে আমাদের গায়ে জ্বর চলে আসে, আমরা বুঝতে পারি না কিভাবে করতে হবে, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এগুলো আমরা ধরতেও পারি না। কোনটার পর কোনটা বসাবো, সঠিক অর্ডারটা কি হবে বুঝতে পারি না। কিন্তু এই যে আজকে যে ওয়েটা আমি আপনাদের দেখালাম বা যেভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করলাম এই বিষয়গুলোকে, ভেবে দেখেন আপনার কাছে এই জিনিসগুলো এরপর করা কতটা ইজি হয়ে যাবে, কতটা সহজ হয়ে যাবে। এত বড় একটা সেন্টেন্স, হ্যাঁ, কত সহজে আমরা করতে পারি। প্রথমে কি করব? নিয়ম কি? ভার্বের কাছে আসবো। প্রথমে ভার্ব কোথায় থাকে? বাংলা সেন্টেন্সে ভার্ব শেষে থাকে, লাস্টে থাকে। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে এই যে নির্বাচিত করা হয়েছে। তাহলে এই ভার্বটা দেখে আমার ধরতে হবে এটা কোন টেন্সে আছে, কোন টেন্স? নির্বাচিত করা হয়েছে, কোন টেন্স এটা? হ্যাঁ, present perfect. Right, thank you, thank you for your identification. So হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আপনার সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা কি? দুইটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন, কি নির্বাচিত করা হয়েছে? উত্তর হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। আরেকটা বিষয় হচ্ছে কাকে নির্বাচিত করা হয়েছে? তারিক মাহমুদকে। অর্থাৎ আমার এখানে দুটো অবজেক্ট আছে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। আমি বলছি যে ব্যক্তিবাচক অবজেক্টকে প্রাধান্য দিবেন, বস্তুবাচক অবজেক্টকে নিয়েও করা যায়। আমি দেখাবো, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট ব্যক্তিবাচক অবজেক্টকে মূলত এই জায়গাটাতে বেশি প্রাধান্য দিতে হয়। তাহলে আমি যদি বলি এই জায়গাটায়, বোঝার ট্রাই করবেন সাবজেক্টটা কি। এইভাবে লিখতে পারি, বিশিষ্ট অর্থাৎ রিনাউন্ড, ফেমাস বা প্রমিনেন্ট। হ্যাঁ, আমি যদি এরকম ভাবে বলি, রিনাউন্ড আইটি প্রফেশনাল, প্রফেশনাল
তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার আমি ভার্ব বসাবো, নির্বাচিত করা, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ হ্যাজ এর ভিতরে কি হবে? হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার কি? হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3, তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, এবার নির্বাচিত, সিলেক্ট বা ইলেক্ট যে কোনো কিছু বলতে পারেন, সেখানে ইলেক্টেড। হ্যাঁ, যদি ভোটের মাধ্যমে হয় তাহলে ইলেক্টেড বলা যায়, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্টেড বলা যায়। তো কিসের মাধ্যমে আমি জানি না, তো আমি ইলেক্টেড লিখলাম, সমস্যা নেই। তো রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, এই সাবজেক্ট আর ভার্ব শেষ। এই দুটো জিনিস যদি ঠিকভাবে লিখতে পারেন, তাহলে এরপরে কি করবেন, লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন, ফ্রেজ ধরে ধরে। হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, সভাপতি কি নির্বাচিত করা হয়েছে, লাস্টের দিক থেকে। আমার সাবজেক্ট আর ভার্ব শেষ, এই দেখেন এইটাও শেষ এইটাও শেষ। এইবার এই লাস্টের থেকে আমি এই 19-20 পর্যন্ত আসবো, লাস্টের থেকে কিন্তু এইটুকু, যে কি নির্বাচিত করা হয়েছে, সভাপতি। এবার কিসের সভাপতি? বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে লিখবো, ফ্রেজ বোঝেন, একগুচ্ছ ওয়ার্ড। হ্যাঁ, তো এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে লিখবো। সমিতির, এই যে র আছে না, এর জন্য অফ প্রেপোজিশন বসাতে হবে। কিসের প্রেসিডেন্ট? অফ মানে এর, কিসের? অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। তাহলে কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ has been elected the president of Bangladesh Computer Society, has been elected the president of Bangladesh Computer Society। এবার কি? for 2019-20, for 2019 to 20। তাহলে দেখেন কত বড় একটা সেন্টেন্স। আমার মনে হয় প্রথমে আপনি এটা করতে পারতেন না, আপনার মনে হতো কত বড়, কোনটার পর কোনটা বসাবো জানি না, কিন্তু দেখেন কত সহজে করে ফেললাম, কঠিন কিছু না। এই সেন্টেন্সটাকে আমি বস্তুবাচক অবজেক্টকেও নিয়ে করতে পারি সাবজেক্ট হিসাবে। সেটা কিভাবে জানেন? আমরা এটাকে এইভাবেও করতে পারি যে দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, SOCIETY, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এইবার বলতে পারি হ্যাজ বিন ইলেক্টেড, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু, এখানে একটা টু প্রেপোজিশন বসাতে হবে, কোনো ব্যক্তির প্রতি বা কোনো ব্যক্তি পর্যন্ত কাছে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন লাগে। সো দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে। এবার কাকে? টু হুম, তো এখানে টু বসাতে হবে। টু, আমি এবার এটা লিখে দিব যে টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এরপর কি, যে ফর 2019-20। এই এই টাইমটা শেষে বসানো যায়, অথবা আপনি যদি চান এটাকে, আপনি এটা তো অ্যাডভার্ব, যে কোনো জায়গায় বসানো যায়, আপনি এইখানেও নিতে পারেন যে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20 হ্যাজ বিন ইলেক্টেড টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। অর্থাৎ আহ, এটা এখানে বসালেও হয়, বাট এটা আপনারা চেষ্টা করবেন লাস্টে বসানোর, ইট উইল বি বেটার। যেহেতু অ্যাডভার্ব অফ টাইম, টাইম অলওয়েজ লাস্টের দিকে বসাতে হয়, তাহলে গ্রামারটা সঠিকভাবে বোঝা যায়। তাহলে এই সেন্টেন্সটাকে এই দুইভাবেই করা যায়। তো আমি আবারও বলছি, একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে, দুটো যদি থাকে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই প্রথম যে সেন্টেন্সটা লিখছি এইটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, কি বললাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের সেন্টেন্স। অথবা কি বলতে পারি, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ফর 2019-20। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, সেন্টেন্সটাকে আপনারা বুঝতে পারছেন, নিতে পারছেন কি হবে? ক্লিয়ার নাকি কঠিন লাগে? জি স্যার। হ্যাঁ, কঠিন হয়তো একটু লাগতে পারে, বাট আপনি নিজে একটু ভেবে দেখেন তো, যদি ইংলিশটাকে প্রফেশনালি শিখতে চান, এই ধরনের সেন্টেন্স গুলো আমাদের ট্রান্সলেশন করা বা প্র্যাকটিস করার প্রয়োজন আছে কিনা, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য, প্রফেশনাল লাইফের জন্য প্রয়োজন আছে কিনা এই ধরনের সেন্টেন্স গুলো। হ্যাঁ, এইগুলোই কিন্তু সবথেকে ইফেক্টিভ এবং এগুলোই করতে হয়। আপনারা অনেক জায়গায় ইংরেজি শিখবেন, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা দিয়ে এরকম সেন্টেন্স হয়, আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমার কাছে পড়ে আমার স্টুডেন্টরাই অনেকেই আছে যারা অন্যদেরকে শেখায়। কি শেখায় জানেন? এইগুলো। অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এগুলো খুব এনজয় করে, ভাবে কত সুন্দর শিখতেছি। যেমন
এই যে সেন্টেন্স আমি দেখা, এখানে লেখা আছে 120 স্পোকেন রুলস এন্ড স্ট্রাকচার। দেখেন কত রুল, যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম। এই দেখেন আমরা আজকে শিখবো স্পোকেন রুল 8। হ্যাভিং মানে কি, কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে অথবা বাক্যের মধ্যে ইয়া ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং এর ব্যবহার হয়। যেমন আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমার বাইকটি নিয়ে আমি সমস্যায় পড়ছি, তো আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। এখন এই যে আমি এইগুলো বললাম, বাকিগুলো আপনারা করেন। হ্যাঁ, এবার অনেকেই কমেন্ট এগুলো দেয় বা অনেক স্টুডেন্ট ভাবে যে কত সুন্দর ইংরেজি শিখতে, স্পোকেন শিখতেছি, আজকে এই পর্যন্ত শিখলাম, কালকে এখান থেকে শিখবো, কত সুন্দর স্পোকেন রুলস এন্ড স্ট্রাকচার। বাট বিশ্বাস করেন, এই ধরনের ছোট ছোট রুলস শিখে, স্ট্রাকচার শিখে, এগুলো অনেকে এনজয়ও করে খুব, বাট এগুলো শিখে কখনো প্রফেশনালি ইংলিশ এক্সপার্ট হওয়া যায় না। এটাতে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না, কোনো কাজে লাগে না। এগুলো জাস্ট মনোরঞ্জন করার জন্য, ঘরে বসে ইংলিশ বলতে হয়, ট্রেনে বসে ইংলিশ বলতে হয়। ইংরেজি শেখার জন্য এই ধরনের এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। আজকে আমরা 66টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, এটা হলে ইংরেজি শিখতে পারবেন। নাথিং, কোনো কিছুই লাগে না। আমি এই যে 4টা ক্লাস এর আগে নিলাম, এই আর আজকে একটা ক্লাস নিলাম, এই 5টা ক্লাস কেউ পারলে একবার রিভিউ করবেন, আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা এখানে কি শিখাইছিল, এই ল্যাঙ্গুয়েজের ভিতর কি ছিল। এই ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ অরিজিনটা নিয়ে আমি আলোচনা করছি, কোন জায়গা থেকে শুরু, কি কি প্রয়োজন হয়, এবং কিভাবে এই টেন্স, মডাল, সেমি মডাল এবং এই যে প্যাসিভটা যেটা আমি আজকে দেখাচ্ছি, শুধুমাত্র এইটার উপরেই যদি আপনার কনসেপ্ট থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ইন ইংলিশ, এনিথিং। এই যেটা আমি দেখালাম, এইটাই প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এইটাই প্রফেশনালিজম। এইটা করতে পারলেই আপনি যে কোনো জায়গায়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ব্যাংক জব, বিসিএস, অ্যাডমিশন টেস্টে এই ধরনের ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসে। আপনি একটা ইমেইল লিখতে যান, একটা সিভি লিখতে যান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, এই ধরনের সেন্টেন্সই আপনাকে লেটার করে, আপনাকে ইমেইল করে পাঠাতে হয়, কাজ করতে হয় এগুলোর উপরেই। ওই আমি ভাত খাই, সেই স্কুলে যাই, আই ইট রাইস, হি গোস টু স্কুল, হি রিডস আ বুক, এগুলো সেন্টেন্স না। বা এই যে ছোট ছোট সেন্টেন্স গুলো আমি এই যে দেখাচ্ছি, এগুলো শিখেও ওইভাবে কোনো বেনিফিট বা কোনো ডেভেলপমেন্ট আসে না। এই যে যেগুলো, এগুলো আমার কাছে আছে, আমি রেখে দিই। অনেকে বলে যে স্যার, এই এই লোক, এই টিচার এরকম পড়াচ্ছে, আপনার কাছে নেই? তো আমিও রেখেছি, এই যে পড়েন, এই দেখেন কত এক্সপ্রেশন। বসুন বসুন, হ্যাভ এ সিট, আরেকটু নিন, হ্যাভ আ লিটল মোর, দেখেন তো এটা কি, হ্যাভ আ লুক অ্যাট ইট। অনেকে ভাবে কত সুন্দর ইংরেজি শিখছে, কিন্তু বিশ্বাস করেন আমি এগুলো আমার স্টুডেন্টকে ওইভাবে আমি পড়াই না। আমি দিয়ে দেই যে আপনারা পড়েন, ভালো লাগবে পড়েন, কিন্তু আমি সবসময় চেষ্টা করি প্র্যাকটিক্যাল জিনিসটা শেখানোর, অথেন্টিক জিনিসটা শেখানোর, যেটা আমাদেরকে প্র্যাকটিক্যালি ফেস করতে হয়, যেটা আমাদের ডে টু ডে লাইফে সবসময় প্রয়োজন হয়। আরেকটা কথা বলে রাখি, আমার তো 11 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু। যারা আসবেন তারা তো শিখতে পারবেন, পড়তে পারবেন, বাট সবাই তো আর পেইড কোর্সে আসবে না। যদি, আমার কথা মনে রাখবেন আপনারা, যদি কেউ কোনোদিন কোনো জায়গায় প্রফেশনাল ইংরেজি শিখতে চান, কোনো টিচারের কাছে শেখেন, এমন কারো কাছে শিখবেন যারা নিউজ আর্টিকেল ট্রান্সলেট করতে পারে, যারা নিউজ পেপারের এডিটোরিয়াল সলভ করে থাকে, এরকম অনেক টিচার আছে আপনারা দেখবেন। মনে রাখবেন তারাই ইংরেজি পারে, তারা ভোকাবুলারি সম্পর্কে অনেক ভালো কনসেপ্ট রাখে এবং ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো বোঝে। কিন্তু যারা এই, তাদের কাছে শিখবেন যারা সেন্টেন্স বা প্যাসেজ অ্যানালাইসিস করতে পারে। প্যাসেজ বা সেন্টেন্স অ্যানালাইসিস না করতে পারলে কখনোই সে ভালো টিচার হতে পারে না, বা ভালোভাবে আরেকজনকে বোঝানোর ক্ষমতা রাখে না। শুধুমাত্র ছোট ছোট রুলস পড়ে, স্ট্রাকচার পড়ে, বা ঘরে এই ইংরেজি বলতে হয়, ট্রেনে এই ইংরেজি বলতে হয়, এই ছোট ছোট 10 মিনিট 15 মিনিটের কন্টেন্ট, এগুলো শিখে কখনো প্রফেশনাল হওয়া যায় না। এমন কারোর কাছে শেখার চেষ্টা করবেন যারা নিউজ আর্টিকেল এডিট করতে পারে। আর যারা পেড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন যে আপনি এই জায়গাটা থেকে কতটা ডেভেলপমেন্ট পাচ্ছেন বা কি করতে পারছেন। তো এখানে আমাদের আরো কিছু সেন্টেন্স আছে, আমি এগুলো একটু দেখাবো আপনাদের। মডাল ভার্ব রিলেটেড বা সেমি মডাল ভার্ব রিলেটেড প্যাসিভ ভয়েস, এবং এইখানে একটা প্যাসেজ আছে, আপনার এইটা একটু স্ক্রিনশট দিয়ে নেন তো, যদি কেউ পারেন, যদি মনে হয় যে আমি আজকে এতক্ষণ ধরে যা যা শিখালাম, যেগুলো দেখালাম, ওগুলো যদি শিখতে পারেন, তাহলে নিজেরা এইগুলো একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন। এইখানে এই যে, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে এই এই সবই প্যাসিভ ভয়েস। এগুলো প্যাসিভের প্রপার প্র্যাকটিস না জানলে, প্রপার প্র্যাকটিস না থাকলে এই ধরনের সেন্টেন্স আপনি কখনো ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না, বলতেও পারবেন না, লিখতেও পারবেন না। যেমন এই দেখেন, একটা যদি আমি করি, কি লেখা আছে, যে আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা আমাকে বের করতে হবে ভার্ব দেখে। কি বলছিলাম যে প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে লাস্টে ভার্ব থাকে, এখানে ভার্বটা মূলত কি, এই ব্যবহার হয়। অর্থাৎ কিসের ব্যবহার হয় বা কি ব্যবহার হয়? তথ্য প্রযুক্তি। তাহলে সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি।
ইনফরমেশন টেকনোলজি, এরপর ভার্বটা কি ব্যবহার হয়, ইজ প্লাস ভি3, ইজ ইউজড। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এবার ভার্ব শেষ, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে অ্যাম, ইজ আর প্লাস ভি3, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়। এবার লাস্টের থেকে আমি করতে করতে আসবো, অর্থাৎ কি আছে, প্রায় সকল কর্মকাণ্ডে, এই ফ্রেজটাকে আমি আগে বসাবো যে ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। অনেকে এই প্রেপোজিশনকে সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারে না। আমার যে 7th ফ্রি লাইভ ক্লাস আছে, সেখানে আমি প্রেপোজিশনকে ডিটেলস আলোচনা করব। আপনারা ওই ক্লাসটাতে জয়েন করবেন। যাদের ইংলিশ সেন্টেন্সে প্রেপোজিশন ব্যবহার করতে প্রবলেম হয়, সঠিকভাবে বসাতে পারেন না, তাদের ক্লিয়ার হয়ে যাবে ওই জায়গাটা। হ্যাঁ, 7th ফ্রি লাইভ ক্লাসে স্মরণ করে দিলাম। আজকে তো 5th ক্লাস। তো ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, এরপর কি, আধুনিক বিশ্বের, তাহলে বিশ্বের অফ মানে এর, কিসের, আধুনিক বিশ্বের, অফ মডার্ন ওয়ার্ল্ড। তাহলে দেখছেন কত সহজ এগুলো ট্রান্সলেট করা যায়। হ্যাঁ, প্যাসিভের স্ট্রাকচারটা বুঝলেই, সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করে সঠিকভাবে বসাতে পারলে, কি করতে হবে, উল্টা দিক থেকে, বাংলা সেন্টেন্সের উল্টা দিক থেকে করতে করতে আমার আসতে হবে ফ্রেজ ধরে ধরে, তাহলে আমরা ইংলিশে যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারবো। এটা হচ্ছে মেইন কথা। নিজের একটু এগুলো স্ক্রিনশট দেন, করার চেষ্টা করবেন। আরেকটা কথা বলে রাখি, যারা পেইড কোর্সে আসবেন 11 তারিখ থেকেই শুরু হবে, আপনারা 11 তারিখ থেকেই ক্লাস শুরু করে দিবেন। অনেকে বারবার বলছে যে স্যার, ঈদের ছুটি, ঈদের সময় বাড়ি যাব, আমি শহরে থাকি, নেটওয়ার্ক পাবে না, আমি ঈদের পরে ভর্তি হবো। যারা এটা করবেন তারা অনেক পিছায় পড়বেন। অনেকে ভর্তি হতে চাচ্ছেন, বারবার বলছেন, ভর্তি যারা হচ্ছেন তারা তো হচ্ছেনই, যারা ঈদের পরে ভর্তি হতে চাচ্ছেন, আমি আবারও বলে রাখছি, এটা করলে আপনারা অনেক ক্ষতি হবে। ঈদের আগে যদি আমি একটা বা দুইটা ক্লাসও নিতে পারি, ঈদ 16 তারিখ বা 17 তারিখ, আমরা 11 তারিখ থেকে ক্লাস নিব, 11, 12, 13, 14 আমরা ক্লাস করব। তারপর ঈদের দিন আমি 2 দিন 3 দিন ছুটি রাখবো, সমস্যা নেই তো। বাট আপনি যদি 11 তারিখ থেকে জয়েন করেন, তাহলে আপনার বেনিফিটটা কি হবে, আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন, প্রথম থেকে শিখতে পারবেন। প্রথম থেকে শেখা মানে কি, আপনার ধারাবাহিকতাটা বজায় থাকবে। এই এক একটা ক্লাস, যারা ফ্রি ক্লাস করছেন তারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে এক একটা ক্লাস কতটা ইম্পর্টেন্ট। বাট তাহলে একটা ক্লাস পিছায় যাওয়া মানে কিন্তু অনেক দূর পিছায় যাওয়া। কারণ আমি চেষ্টা করি খুব কম সময়ের ভিতরে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনার হাতে তুলে দেওয়ার। আপনি ইংলিশে কথা বলতে, ইংলিশে রাইটিং এ এক্সপার্ট হতে বাধ্য হবেন যদি আমার এই টেকনিকগুলো, আমার এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে এগোতে পারেন। ইভেন 3 মাসও লাগে না, 2 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। আমি সেইভাবেই পড়াই। এটা তো একটা ভাষা, একটা ভাষা শিখতে গেলে যদি সিকোয়েন্সটা বোঝা যায়, ধারাবাহিকতাটা মেনটেন করা যায়, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজে কোন টপিকের পর কোন টপিক আছে, কিভাবে আমার এগোতে হবে, এইভাবেই আমি যদি বুঝতে পারি, দ্রুত এগোনো যায়। এবং আমি সেইভাবেই সিরিয়াল মেনটেন করে শিখিয়ে থাকি। এই জন্য দ্রুত স্টুডেন্টদের ফ্লুয়েন্সি আসে, রাইটিংয়েও তারা দ্রুত এক্সপার্ট হতে পারে। তো যারা ভর্তি হবেন, 11 তারিখ থেকে ভর্তি হয়ে যাবেন। ঈদের ছুটি ছুটি আমরা রাখবো, সমস্যা নেই তো। তারপরেও যদি কারো কোনো ক্লাস মিস হয়, আপনার রেকর্ডেড ক্লাস থাকবে। ছুটির ভিতরে আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড করে নিব, সেখানে আমি বিভিন্ন টাস্ক দিব, বিভিন্ন ট্রান্সলেশন দিব, সেগুলো নিজেরা করতে পারবেন। কনভারসেশন প্র্যাকটিসটা আপনার চলতে থাকবে। এটা তো একটা ভাষা, ভাষার জন্য ওই রকম আলাদাভাবে টাইম টেবল ধরতে গেলে তো হবে না, আমি এই মাস না ওই মাসে করব, এই মাসে এই কারণে করতে পারতেছি না। আরে বাবা, আমি তো এই ক্লাসগুলো আমার সমস্ত কাজ মেনটেন করে এসে আমি এখানে করতেছি, এগুলো তো আমি অবসর টাইম, লেইজার টাইমে নিচ্ছি। যারা এখানে ভর্তি হচ্ছে তারাও তাদের তাদের যে মেইন যে কাজগুলো, আপনি কোনো জবের ভিতর থাকেন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি ফ্রিল্যান্সার হন, বা আপনি স্টুডেন্ট হন, আপনার মেইন কাজের বাইরে জাস্ট একটা ঘন্টা আপনি প্রতিদিন টাইম দিতে পারবেন না? সারা দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টাতে একটা ঘন্টা আপনি এখানে টাইম দিবেন, সে আপনার যত কঠিন কাজই থাকুক না কেন। এটা তো আপনার একটা লার্নিং প্রসেস। এটার জন্য আলাদা করে আপনি যে এইটা শিখলে আপনার আরেকটা কাজে ক্ষতি হয়ে যাবে, আরেকটা কাজ যে আপনি করতে পারবেন না, এরকমটা না। এটা নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে না। আমি সেইভাবেই আমার স্টুডেন্টদেরকে শেখাই, যাতে করে তারা এই ক্লাসে বসেই সমস্ত প্র্যাকটিসটা করতে পারে, এই ক্লাসে এই 1 ঘন্টার ভিতরেই সবকিছু কভার হয়ে যায়। আপনার বাড়তি কোনো টাইম স্পেন্ড এখানে করতে হবে না। এইভাবে জাস্ট আপনার লেজার টাইমটাকে, অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। যারা আসবেন আগামীকালকে ভিতরেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন, কারণ সিট আর বেশি নেই, প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আগামীকাল বা আগামী পরশু দিনের ভিতরে আমি হয়তো ভর্তিটা ক্লোজ করে নিব। এই জন্য যাদের শেখার ইচ্ছা আছে, যদি কেউ মনে করেন আমি পেইড কোর্স করতে চাই, প্রফেশনালি শিখতে চাই, এই লোকটা বোঝাতে পারে, পড়াতে পারে, টেকনিক ভালো, আমাদের কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। আপনারা 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা পারবেন একবার 2,000 দিয়ে দিবেন। আজকে সন্ধ্যাবেলা একজন দেখলাম 2,000 দিছে, কি যেন নাম, জোসনা না কি নাম যেন তার। তো যারা পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এবং আমি একটু বলে রাখি, আমি দেখাচ্ছি, এরপর আপনাদের একটা কনভারসেশন দেখাচ্ছি, একটা মিনিট একটু ওয়েট করেন। আমি এই প্যাসিভ নিয়ে আরেকটু কথা বলছি। ওই
ইসের মডেল এবং সেমি মডেলের প্যাসিভ নিয়ে, আর কনভারসেশনটা আমি একটু দেখাবো। একটু ওয়েট করেন, অনেক সুন্দর একটা কনভারসেশন আমি সলভ করে দেখাবো। তো তার আগে আমি একটু বলে রাখি, এখানে যারা ক্লাসগুলো করবেন পেইড কোর্সে, কারণ অনেকেই বারবার ইনবক্সে নক দিয়ে পেইড কোর্সে ডিটেলস জানতে চায়, তো আমি যদি এখানে একবার জানাই দিই তাহলে আমার আর বারবার বলা লাগে না, ডিরেক্টলি তারা ভর্তি হয়ে যেতে পারে। তো এই গুগল মিটের মাধ্যমে আমি যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবেই ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের কোর্স। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি এর থেকেও বেশি সময় লাগে সেটাও আপনি নিতে পারবেন, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। আর পেইড কোর্সের বেনিফিট হচ্ছে, দেখেন এই ফ্রি ক্লাস এটা জাস্ট আমার কিছু ডেমো ক্লাস আপনারা জানেন, বাট সেখানেও আমি মানে একটা কোর্সের মতো করেই আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি ধারাবাহিকভাবে। তো আমি তো আর সব ক্লাস আপনার নিব না, এখানে ফ্রি ক্লাসে কেউ ফ্রিতে সব পড়ায় না, আমি পড়াবো না, থাকবো না সব দিন। তো পেইড কোর্সের সাথে ফ্রি কোর্সের পার্থক্যটাকে, আমি ফ্রি কোর্সেও কিন্তু ডিটেলসে পড়াচ্ছি, অনেক ইফোর্ট দিয়ে পড়াচ্ছি, বাট পার্থক্যটা হচ্ছে পেইড কোর্সে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন থাকে। এখানে আমি আপনাদের মিউট করে আমি পড়াচ্ছি, বাট পেইড কোর্সে আসলে আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, কনভারসেশন গ্রুপ থাকবে, স্পিকিং করার সুযোগ থাকবে। আমার অধীনে থেকে সার্টেন টপিকের উপর আপনি স্পিকিং করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন, এই যে রাইটিং এর যে টাস্ক গুলো দিচ্ছি এগুলো আমাকে সাবমিট করতে পারবেন, সেগুলো ভুল হলে আমি ধরাই দিতে পারবো। অর্থাৎ একটা মেন্টরের অধীনে থেকে 3 মাস আমার সঙ্গে লেগে থাকবেন, পড়ে থাকবেন, আপনি ইংলিশে প্রফেশনাল হয়ে বের হবেন। কেন আপনি পারবেন না? এটা হচ্ছে পেইড কোর্সের বেনিফিট। আর ফ্রি ক্লাসে কি হয়? অন ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আমি ক্লাস নিচ্ছি, আপনাদের শিখাচ্ছি, আপনারাও মনোযোগ দিয়ে শুনছেন, শিখছেন, আপনাদের আমি মিউট করে রাখছি। তো মিউট করে রেখে ইংলিশ শেখা সম্ভব? এটা তো একটা ভাষা, এটা তো সায়েন্স না, এটা তো ম্যাথ না যে আমি মনোযোগ দিয়ে পড়ালাম আপনারাও মনোযোগ দিয়ে বুঝলেন। ইংরেজি শেখার জন্য আহামরি ব্রেন লাগে না। আপনি যতই ইললিটারেট হন, অশিক্ষিত হন, ব্রেন যতই দুর্বল হোক, আপনি কথা বলতে পারবেন, বাংলায় কথা বলতে পারেন, ইংলিশে কেন পারবেন না? এটাও তো একটা ভাষা। একটা ভাষার মতো করে আমি প্র্যাকটিক্যালি পড়াবো, শুধুমাত্র আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এবং সেই প্র্যাকটিসটা কিছু কারেক্ট স্ট্র্যাটেজি এবং কারেক্ট মেইনটেইন ফলো করে করতে পারলেই আপনি দ্রুত, আই মিন উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আপনি পারবেন। ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের কোর্স। আমি আবারও বলছি, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করবো, আপনার গ্রামার, আপনার স্পোকেন, ফ্রি হ্যান্ড রাইটিং, ইভেন যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও এই কোর্সটা থেকে ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। সেইভাবে আইএলটিএস এর উপরে অনেকগুলো সেশন আমি নিব। কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেভাবেই ডিজাইন করা। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, অনেক প্রবাসী স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তো যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনার যে কোনো সেক্টরে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। এবং প্রত্যেকটা ব্যাচে মেইন যে স্পোকেন ব্যাচ, সেখানে 30 জন স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে এই ক্লাসগুলো করতে পারে। অর্থাৎ আমাদের পেইড কোর্সের নতুন ব্যাচ আগামী 11 তারিখ, অর্থাৎ টিউসডে, মঙ্গলবার রাত 9টা থেকে শুরু হবে। ক্লাস টাইম থাকবে 9টা থেকে 10টা, 1 ঘন্টা। রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। এবং প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে আমি এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিয়ে থাকি। পেইড কোর্সে আসলেও যদি কেউ কোনোদিন কোনো ক্লাস মিস করেন, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন, পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এবং যারা একদমই দুর্বল আছেন তারাও ভর্তি হতে পারবেন, কারণ পেইড কোর্সটা আমি একদম শুরু থেকে নিব। এই যে ফ্রি ক্লাস যেখানে শেষ করতেছি সেখান থেকে যে নিব এরকম না, কিন্তু পেইড কোর্সটা একদম শুরু থেকে, একদম বেসিক লেভেল থেকে আমি নিব, যাতে করে যারা একদম দুর্বল তারাও ভালোভাবে নিতে পারেন, আর যারা একটু পারেন তারা আরো ভালো পারবেন। কারণ আপনারা যারা ক্লাস করছেন তারা জানেন আমি কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় বোঝাই। প্রত্যেকটা ক্লাসে আপনি নতুন কিছু পাবেন, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের আপনি একটা কানেকশন বুঝতে পারবেন। অর্থাৎ আপনার ডেভেলপমেন্টের জন্য আপনার 2 মাস 3 মাস ওয়েট করতে হবে না, প্রতিদিনই আপনি আপনার ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন। তো এই কোর্সটা এইভাবে আমি নিয়ে থাকি। আর টোটাল ক্লাস 70টা, এখানে ইউজ ক্লাস, এবং শুধু 70টা না, আমার প্র্যাকটিস ক্লাস অনেক আছে। আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন এতগুলো লাগে না, 30টা 35টা সর্বোচ্চ 40টা ক্লাস করলেই আপনি ডেভেলপ করতে পারবেন, কথা বলতে পারবেন ফ্লুয়েন্টলি। বাট অনেকেই আছে যারা ফ্লুয়েন্ট হওয়ার পরেও রেগুলার হইতে প্র্যাকটিস করে যায়, ভালো লাগে, তারা আনন্দের সাথে কথা বলে, স্পিকিং করে, শেখে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে, এরকম আছে অনেকে, এরকম আপনারা থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2000 টাকা, তাই এর বাইরে আর কোনো কিছুর জন্য কোনো টাকা দিতে হবে না। যদি পে করে আপনি ক্লাস করতে না পারেন, কোনো প্রবলেম হয়, অনেকগুলো ক্লাস গ্যাপ যায়, পরবর্তীতে নতুন কোনো ব্যাচে পড়তে চান, সেখানেও আমি অ্যাড করে নিব, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। এই 2000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি এখানে থাকতে পারবেন। এবং এই কোর্সের যে ডিটেলসটা, সেটাও আমি আপনাদের বলছি, যে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, অর্থাৎ কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল ক্লাস আমি আপনাদের নিব, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। একটা 10তলা বিল্ডিং করতে গেলে মাটির নিচে তো 10 ফুট গর্ত করে তার ভিত্তিটা স্থাপন করা লাগে, তাই না? তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আগের ভিত্তিটা আমাকে মজবুত করতে হবে। অর্থাৎ আমি যদি শুধু স্পোকেন পড়াই, এইটা প্লাস এইটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স আপনি করতে পারবেন, তাহলে কি হয়, আমি যতটুকু শেখাবো আপনি ততটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবেন। যখনই নতুন একটা
সেন্টেন্স করতে যাবেন কনফিউশনে পড়ে যাবেন, আমি এরকম একটা কথা বলছি এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বাট আপনার যদি বেসিক বা কম্পালসারি গ্রামারটা জানা থাকে, আপনি নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারবেন, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে, ইউ উইল বি এবল টু ফেস any kinds of presentation or viva in front your teacher, as well as you will be able to write any kinds of CV, paragraph, report, letter, blog, dialogue, any kinds of thing, composition, essay, without confusion, or undoubtedly you will be able to do it if you have clear concept about some grammatical স্ট্রাকচার। এবং এই গ্রামার বলতে আমি কিন্তু বইয়ের ভাষার কোনো গ্রামার পড়াই না, আমি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে শিখাই আমার মতো করে, এবং সেগুলোকে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করাও আমি দেখাই দিই। যারা ফ্রি ক্লাসগুলো করছেন তারা তো জানেন কিভাবে এগুলো নিচ্ছে। এরপর 30 থেকে 40 নাম্বার ক্লাসগুলো অর্থাৎ ধাপে ধাপে সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা ক্লাস হবে। এই ক্লাসগুলো থাকবে স্পোকেন রিলেটেড, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা কিছু লাগে সবকিছু আপনি এই ক্লাসগুলো থেকে পাবেন। অর্থাৎ এই টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ সবকিছু এখান থেকে আমি আপনাকে পড়াবো। আর এরপর 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো, যারা স্পিকিং এ ফ্লুয়েন্সি আসার পর, একটা কনফিডেন্ট পাওয়ার পর, যারা রাইটিং এক্সপার্ট হতে চান, যারা আরো অ্যাডভান্স লেভেলে যেতে চান, সেখানে আমি 10টা অ্যাডভান্স রাইটিং এর ক্লাস নিব, প্লাস আপনার অ্যাডভান্স কিছু গ্রামেটিক্যাল ক্লাস থাকবে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, আপনার এই যে সাফিক্স প্রিফিক্স, অথবা আপনার ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই ধরনের কিছু অ্যাডভান্স গ্রামারের উপর আমি ক্লাস নিব, যাতে করে আপনার এই জায়গাটাও ডেভেলপ হয় যারা ডেভেলপ করতে চান, অর্থাৎ সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে শিখতে পারবেন। এই যে আজকে যে ক্লাসটা এখন দেখাচ্ছি বা দেখালাম যেটা, এটা কিন্তু ওই আমার 10টা রাইটিং ক্লাসের একটা ক্লাস। তাহলে এবার আপনি বুঝে দেখেন যদি এরকম ক্লাস আমি 10টা নেই, আপনার ডেভেলপমেন্ট কতটা আসতে পারে। এরপর 50টা ক্লাস আমার মেইন কোর্সের বা কন্টেন্টের ক্লাস, এগুলো আমি পড়িয়ে থাকি আপনাদের। বাট আমি টিচার, আপনি স্টুডেন্ট, আমি শুধু পড়ালেই কিন্তু আপনি পারবেন না, আমি পড়ালাম শিখালাম, আমি যত ভালোই পড়াই না কেন, 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি কথা বলেন, আপনার মুখ দিয়ে যদি আপনি কথা বের না করেন, তাহলে আপনাকে কথা বলতে হবে, কারণ আপনি একটা ভাষা শিখছেন। তো এই জন্য 50 থেকে 70 নাম্বার ক্লাসগুলো প্রতিদিন এই ক্লাসে বসেই একটা করে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন অ্যান্ড প্রেজেন্টেশন ক্লাস আমি নিয়ে থাকি। অর্থাৎ সার্টেন টপিকের উপর আপনি কনভারসেশন করবেন, নিউজ পেপারের আর্টিকেল গুলো ট্রান্সলেট করবেন, একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা, এই নিউজ পেপার ট্রান্সলেট করতে পারলে বা অ্যানালাইসিস করতে পারলে অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। এটা যে কতটা বেনিফিটেড একটা সোর্স আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। নিউজ পেপার পড়লে একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট পাবেন, রিডিং স্পিড বাড়বে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা কাভার করা যায়, নিউজ আর্টিকেল ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। এরপর প্রেজেন্টেশন ক্লাস, অর্থাৎ সার্টেন টপিক থাকবে, আইএলটিএস এর কিউ কার্ড যে স্পিকিং টপিক গুলো আছে, সেই টপিকের কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেখানে কোশ্চেন গুলোর এগেইনস্টে আপনি নিজের মতো একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, আমার সামনে প্রেজেন্ট করবেন, সেইখানে যে ভুলটা হবে আমি আবার আপনাকে ধরাই দিব। এইভাবে যদি আপনি কথা বলা শুরু করেন, কথা বলতে পারেন, তাহলে অনেক দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। এতটুকু বলতে পারি, 3 মাসের ভিতরেই আপনি এক্সপার্ট হতে পারবেন যদি রেগুলার ক্লাস করেন। এই কোর্সটা সেভাবেই সাজানো হয়েছে, এবং আপনার বাসায় বসে বাড়তি কোনো পরিশ্রমের দরকার নেই, এই ক্লাসে বসে আপনি আপনার প্রতিদিনের পড়াটা আয়ত্তে নিতে পারবেন। টোটাল কোর্স ফি 2000 টাকা, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, যারা পারবেন একবারে দিয়ে দিবেন 2000, সমস্যা থাকবে না, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন কোর্সে করার জন্য, টাকা পাঠিয়ে, এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে একটা স্ক্রিনশট দিবেন, যারা ইন্ডিয়া থেকে আছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে ফোনপে নাম্বার দিয়ে দিব, সেন্ড করে ক্লাস করতে পারবেন। আর এটা বিকাশ, নগদ বা রকেট নাম্বার, নাম্বারটা সেভ করে রাখেন, ভর্তি না হলেও যদি পরবর্তীতে কোনোদিন কাজে লাগে, কোনো হেল্প লাগে, নিতে পারবেন। তো যারা ভর্তি হবেন 11 তারিখ থেকে ক্লাস শুরু করবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারছি, বা এই ল্যাঙ্গুয়েজটাকে আমি নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, দ্রুত ডেভেলপমেন্ট দরকার আমার, আমার নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, বা আমি ধারাবাহিকতা মেনটেন করে একটা মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, তারা করতে পারেন। এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, এবং অনেক ভালোভাবে, অনেক দ্রুত আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এইখান থেকেই পাবেন। যারা ফ্রি ক্লাস করছেন তারা নিজেরা বুঝতে পারছেন, যদি কেউ আমার এই ক্লাসগুলো রেগুলার করে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন, এই 4টা ক্লাসে আমি যা পড়িয়েছি এটা আপনি কোনো পেইড কোর্স করে আসেন আর আমার এই জাস্ট আমার পেইড কোর্সের সাথে না, আমার ফ্রি ক্লাসগুলোর সঙ্গে কম্পেয়ার করবেন, আপনি বুঝতে পারবেন এখানে কত কিছু ছিল। আগামীকালকের যে ফ্রি ক্লাসটা নিব সেখানে স্পোকেনের উপর আমি একটা ক্লাস নিব। বাট যারা ভর্তি হতে চান
আমি একটা কথা আপনাদের বলি, আমার অন্যান্য যে ব্যাচগুলো এর আগে ভর্তি হয়েছে বা ভর্তি করায়, এই 5 নম্বর ক্লাস শেষ হলে আমি ভর্তি শেষ করে দিই, কারণ এই ক্লাসটা নেওয়ার পরে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়। এই যে এখনো টাকা পাঠাচ্ছে, এখানে দেখেন আমার ফোনে নোটিফিকেশন আসছে। তো যারা ভর্তি হতে চান আগামীকালকের ভিতরে বা পরশুদিনের ভিতরে, 2-1 দিনের ভিতরে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে প্রথম থেকে 11 তারিখ থেকে আপনারা পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, ধারাবাহিকভাবে এগোতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। আর ক্লাস শেষে মানে এই আপনারা যারা ভর্তি হবেন, আমার লেখা এই বইটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো। টাকা সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিবেন বা লাস্ট ডিজিটটা জানাবেন। আপনাকে একটা আইডি কার্ডও আমি পাঠিয়ে দিব, অর্থাৎ আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ব্যান হতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু। তো পরবর্তীতে এটা আপনি আমাকে দেখালে পরবর্তীতে আবার যে কোনো নতুন ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নিতে পারবো। ইন কেস যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম হয় না কারো ওইভাবে, বাট যদি হয়, এরকম একটা আইডেন্টিটি আপনার থাকবে, অর্থাৎ একদম প্রফেশনাল ওয়েতে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, এই আজকের ক্লাসটা শেষ করে আমি আপনাদেরকে সবাইকে এন্ট্রি করে নিয়েছি, নতুন যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে অ্যাড করে নিব, আর আইডি কার্ড গুলো আমি দিয়ে দিব। আর যারা ভর্তি হতে চান এই আমাদের যে নাম্বারটা আছে আমি যেটা দিয়েছি, সেন্ড মানি করে জানাবেন। ইভেন আমি এটাও আপনাদের বলছি, আমি কিন্তু ব্যাচে পড়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টের অন টু ওয়ান পার্সোনাল যে টেস্ট গুলো আছে সেগুলো আমি নিয়ে থাকি, অর্থাৎ পার্সোনাল অনেকগুলো সেশন নিয়ে থাকি যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপমেন্ট করলো, সে এগোতে পারছে কিনা। আমার এখানে আমার এই ডেস্কটপে অনেক ফরম্যাট হওয়ার কারণে বেশি নেই, এগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে। তো এইভাবে আপনারা নিজেরাও স্পিকিং টেস্ট দিতে পারবেন আমার সামনে এসে, এবং অন টু ওয়ান জাস্ট আপনি একাই থাকবেন, 15 মিনিট 20 মিনিটের সেশন আমি এক একটা সেশন নিয়ে থাকবো। এগুলো আপনারাও করতে পারবেন রেগুলার ওয়েতে, যারা পেইড কোর্সে আসবেন, অর্থাৎ একটা অফলাইনে কোর্সের থেকে আপনি বেটার কিছু পাবেন এই জায়গাটা থেকে। অ্যাসিওর করতে পারি যারা পেইড কোর্সে আসবেন। তো এই হচ্ছে মেইন কথা, যারা ভর্তি হতে চান আগামীকাল বা পরশুদিনের ভিতর ভর্তি হবেন, তাহলে 11 তারিখ থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। অনেক ভালোভাবে একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। রাত 9টাতেই ক্লাস শুরু হবে পেইড ব্যাচে, 9টা থেকে 10টা, 3 মাসের কোর্স। 1 ঘন্টা থাকবে প্রত্যেকদিন ক্লাসের ডিউরেশন, সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। হ্যাঁ, এটা হচ্ছে মেইন বিষয়। ওকে, সো এখন আমি আপনাদের একটু কনভারসেশন দেখাবো, ঠিক আছে? আর কোর্সের বিষয়ে কারো কোনো কথা আছে? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর ইনকোয়ারি ইউ ক্যান আস্ক মি ফ্রাঙ্কলি। আমি একটু একটা কনভারসেশন দেখাবো। স্যার স্যার আমার একটু করতে ব্যাপারে একটু কথা আছে স্যার। আমি যে অলরেডি ওই যে পেটের জন্য হুম আহ, ই করছি, অ্যাপ্রোচ করছি। হুম। এই আর কি আচ্ছা, আমি অ্যাড ছিলাম, করে আমি আমি এন্ট্রি করে নিয়েছি, যারা অ্যাডভান্স করছেন আমি আগে যারা করেছেন আমি নিয়েছি, বাট আজকে আমার ক্লাসের পরে যদি কেউ করে থাকেন সেটা আমি করে নিব ক্লাস শেষ হলে। হ্যাঁ, আর হচ্ছে আমি আপনাদের যারা যারা ভর্তি হয়েছেন এই পর্যন্ত, আমি আজকের ক্লাস শেষ হলেই আমি গ্রুপ করে ফেলবো, কারণ অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমি ওয়েট করছি যে প্রাইভেট যে নিউ গ্রুপটা আছে সেটাতে আমি সবাইকে অ্যাড করে নিব, ঠিক আছে? হ্যাঁ বলেন, কার কোনো কোর্সেন থাকলে। স্যার, আমি ভর্তি হতে চাচ্ছি না। তো এই নাম্বারে সেন্ড মানি করে জানান যারা ভর্তি হতে চান, এই যে নাম্বারটা আমি দিয়েছি। হুম, মানে কত নাম্বারটা বুঝতে পারলাম না, কোন নাম্বারটা? হ্যাঁ বলেন, আর কার কোনো কোশ্চেন? স্যার স্যার নগদে পাঠাতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে কোন নাম্বারে পাঠাতে হবে? এই যে নগদ আছে, পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন 01997356957। ঠিক আছে, বলেন একটু আর্লি বলেন। হ্যাঁ বলেন, এক একজন করে বলেন। ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার। হোয়াটসঅ্যাপে নক দিন, হোয়াটসঅ্যাপে আমাকে বললেন, আপনার কথা ক্লিয়ার আসছে না। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার এই স্যার হোয়াটসঅ্যাপ। সরাসরি কোনো ক্লাস করানো হয় নাকি অনলাইনেই? না 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 না, আমি সরাসরি কোনো ক্লাস করাই নিতে পারেন। সেশন আছে, যেমন দেখেন এই কনভারসেশনটা আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করব। যেমন দেখেন, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। এই ইজটা হচ্ছে আমার এই জায়গাটাতে মূলত ভার্ব, সাবজেক্ট মোবাইল ফোন, এটা বি ভার্বের একটা সেন্টেন্স। এই ইজ ছাড়া এখানে কিন্তু আমাদের আর কোনো ভার্ব নেই, এই ইজটাই আমার জাস্ট মেইন ভার্ব। অনেকেই আমরা মনে করি যে অ্যামিজার থাকলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না। আমার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হয় যখন এই অ্যামিজারের পর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে। এখানে ইসরা আর কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের একটা সেন্টেন্স, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এরপর দেখেন বলছে
It has added a new dimension to our way of life and to the communication system. Subject কি ভার্ব, প্রত্যেক সাবজেক্ট কি সরি ইট, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে হ্যাজ অ্যাডেড, হ্যাজ প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইট হ্যাজ অ্যাডেড, এটা যুক্ত করেছে। আর নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়, টু আওয়ার লাইফ, ডাইমেনশন মানে কি একটা লেভেল বা মাত্রা, টু আওয়ার লাইফ অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। তাহলে এটা কোন টেন্সে আছে, হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না, করেছে, গিয়েছে, খেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে বাংলা মিনিংটা কি দাঁড়ায়, যেটা যুক্ত করেছে, হ্যাঁ। বাট ইট ক্যান বি মিস ইউজ বাই সামওয়ান, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। ক্যান বি প্লাস V3, এটা হচ্ছে মডালের প্যাসিভের একটা স্ট্রাকচার। নাও রাইট আ ডায়লগ বিটুইন, নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট, কিসের কথা বলছে, মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। মোবাইল ফোনের ব্যবহার মানে সুবিধা এবং অসুবিধা নিয়ে একটা ডায়লগ হলো। এখানে দেখেন দুইজন মানুষের ভিতরে এবার একটা কনভারসেশন আছে, এই কনভারসেশনের ভিতরে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো ইউজ হয় এইটা আপনাকে আমি একটু বুঝতে বলতেছি। যেমন দেখেন লেখা আছে, আনিস বলছে যে হাই রাহেল, হাউ আর ইউ, বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। এইখান থেকে আমরা এবার দেখবো, খেয়াল করেন যে আই এম ফাইন, আম আম ফাইন টু, ইউ নো, এই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করেন, তুমি জানো। আই হ্যাভ বট, এই হ্যাভ প্লাস বট, বাই মানে কেনা, বাই এর পাস্ট পার্টিসিপল বট, তাহলে এটা কোন টেন্সে আছে এবং এইটুকুর মানেটা কি, এটা একটু বুঝতে হবে। তাহলে দেখেন কি বলছে, যে তুমি জানো আমি একটা নতুন মোবাইল কিনেছি গতকাল, হিয়ার ইট ইজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। বলছে নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো, কি মনে করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কোশ্চেন করতে গেলে ডু ভার্বের ব্যবহার করতে হয়, আর তার আগে WH ওয়ার্ড আছে, ইনফরমেটিভ কোশ্চেন। বলছে nowadays mobile phone is very essential device. It has added a new dimension to our way of life and to the communication system. We can communicate, অর্থাৎ সাবজেক্টটা উই, ভার্বটা ক্যান কমিউনিকেট, অর্থাৎ মডালের সেন্টেন্স ক্যান প্লাস ভিওর, অর্থাৎ আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড। উইথটা কি একটা প্রেপোজিশন, সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট, খুব কম সময়ের ভিতর এটার মাধ্যমে, থ্রু ইট মানে এটার মাধ্যমে। ইউজিং আ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করে উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক, ভিডিওস হবে। এরপর দেখেন বলছে রাইট ইউ আর এনিথিং এলস, আর কিছু, দেখেন কি বলছে, মোর ওভার মানে অধিকন্তু, এটা হচ্ছে লিঙ্কার্স বা ট্রানজিশনাল একটা ওয়ার্ড, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, এই জায়গাটা আপনি একটু বোঝেন। দেখেন সাবজেক্ট এইটা, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে হ্যাভ বিন ইনক্লুডেড, হ্যাভ বিন প্লাস V3, অর্থাৎ এই যে আমি আজকে আপনাদের যে বিষয়টা করালাম বা দেখালাম কি প্যাসিভ ভয়েস, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার এটা। কারণ কি, সাবজেক্টকে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম, ভার্বটা কি হ্যাভ বিন ইনক্লুডেড, বাংলা অর্থ কি এই মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে। এই ভার্বটাকে দেখে অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে হয়। আমরা অনেকেই আছি যারা ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, বাট অ্যাকচুয়াল মিনিংটা জানি না। তো মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে, হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, এটাতে, হ্যাঁ, রাইট, ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। হোয়াট আর ইউ টকিং, কোন টেন্স, এটা টেন্স ধরতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি কি বলছো এই বিষয়ে। বলছে নাও ডেইজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, বর্তমানে কিছু মানুষ মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালায়, ক্রাইম করে, হ্যাঁ। ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল, হ্যাজ বিকাম, বিকাম মানে হওয়া, পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল ফর্ম আবার বিকাম, তো হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়েছে একটা সহজ উপায় মেয়েদেরকে উত্তপ্ত করার। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, অতিরিক্ত ব্যবহার মোবাইল ফোনের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্ট সেই দ্যাট দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। বলছে রিয়েলি, সত্যি, আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। বলেন তো, আমি যদি বলি যে আমি এটা জানতাম, তাহলে ইংলিশটা কি হতো। বলছে আমি এটা জানতাম না, আই ডিডেন্ট নো ইট বিফোর। এখন আমি যদি বলি আমি এটা জানতাম, তাহলে ইংলিশটা কি হতো, কেউ I বলতে পারেন, knew. কি হতো, কে বলতে পারেন। I knew. I knew. I knew. কি আই নিউ,
I didn't know জানতাম। it before, তাহলে I knew it, right? I knew it, আমি এটা জানতাম। অর্থাৎ নো ভার্বের পাস্ট ফর্ম নিউ, অর্থাৎ আমি যখন পাস্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব ভার্বের পর পাস্ট ফর্ম বসাতে হয়, বাট নেগেটিভ বা ইন্টারোগেটিভে আমরা ডিডের ব্যবহার করি, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এরপর দেখেন, ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি, তারা ব্যস্ত থাকে ওভার মোবাইল দ্য হোল নাইট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে রিমেইনটা ভার্ব। দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস এট নাইট, কারণ মোবাইল অপারেটরস বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করে রাতে। বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট। এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, বি ভার্বের সেন্টেন্স। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল, এটা মডালের সেন্টেন্স, যে আমাদের মোবাইলের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, আমার এখন প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে। ওকে, সি ইউ লেটার, বাই। এটা হ্যাভ টু প্লাস ভি অন ইট, এটা হচ্ছে সেমি মডাল ভার্বের ব্যবহার। গতকাল আপনাদের দেখিয়েছিলাম সেমি মডেলটা কি। তাহলে দেখেন, এটা তো ছোট একটা কনভারসেশন, আর আমি ভালো করে বোঝাতে পারলাম না। এখানে আমার অনেক অ্যাডভান্স কনভারসেশন আছে, আমার একটা ক্লাস নিতে হবে এখন। তো আরেকটা ক্লাস নেওয়া লাগবে আমার এখন পেইড কোর্সের, এই জন্য আমি নেক্সট ক্লাসে না হয় আরেকটু দেখাবো ভালোভাবে এগুলো। তো যেটা আমি বলতে চাচ্ছি, এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, এখানে দেখেন ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো আছে। সেমি মডেল ভার্ব আছে, মডাল ভার্ব আছে, এরপর কি দেখলাম আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আছে, আবার এই যে একটা দেখছিলাম হোয়াট আর ইউ টকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে যে কথাটা আমি বারবার বলি, যে ইংলিশে কথা বলার জন্য, স্পিকিং করার জন্য, কমিউনিকেশন করার জন্য, আপনার যদি শুধুমাত্র ভার্বের ফর্ম ভালো জানা থাকে এবং টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ, জাস্ট এই বিষয়গুলোর উপর ক্লিয়ার কনসেপ্ট থাকে, আর কোনো কিছুই লাগে না, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি রাইট এনি কাইন্ডস অফ থিংস ইন ইংলিশ উইদাউট কনফিউশন আর আনডাউটেডলি, as well as you will be able to speak in English in front of audience or others people, or you will be able to make a conversation with someone fluently. That is the main things. Okay, so that's all for today, and see you in the next class. Tomorrow I will take your class on practical speaking. I mean, I will show you that how can you speak in English fluently. Those who have some concept about grammar or writing or reading, but you don't make a conversation, you don't be able to give a presentation on a certain topic, I will solve that kinds of problem in next class. যারা কথা বলতে পারেন না ভালোভাবে, যারা ভালোভাবে স্পিকিং এর জায়গাটাকে ডেভেলপ করতে পারছে না, মানে আজকের ক্লাসটা তো গ্রামার বা রাইটিং রিলেটেড, আগামীকালকে যে ক্লাসটা আমি নিব স্পিকিং এর উপর নিব। তো সবাই জয়েন করবেন, কেউ মিস করবেন না, এটা অনেক এফেক্টিভ একটা ক্লাস হবে আপনাদের জন্য। হ্যাঁ, তো ভালো থাকেন সবাই, দ্যাটস অল ফর টুডে এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আর যারা ভর্তি হতে চান, আমি আবারও বলছি, এই নাম্বারটাতে সেন্ড মানি করে, আমার এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি পেইড কোর্সে আপনাদের অ্যাড করে নিব 11 তারিখ থেকে।